চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আই লাভ ভরি। চলে এসেছি খাওয়ার জন্য। সরিষার তেল দিয়ে ভুনা করবে। শায়না পড়ে গেল মহাবিপাকে। সন্ধ্যা তখন 7টা। সে শাহিদা বেগমের কাছে ছুটে গেল 1000 টাকা নিয়ে। আম্মা এখন ভুড়ি কোথায় পাবো? ভুড়ি? হ্যাঁ, আর বলো না, আমি একটা কেলেঙ্কারি ঘটিয়ে ফেলেছি। সে সবটাই খুলে বলল। সবাই হাসাহাসি করছে। সে রেগে বলল, হেসো না তো, আব্বাকে তাড়াতাড়ি বলো একটা নিয়ে আসতে। এ টাকাটা নাও, তাড়াতাড়ি নিয়ে আসতে বলো, অল্প করে রেঁধে ভুনা করে দেব, বাকিগুলো পরে রেঁধো, তাড়াতাড়ি করো। শারমিলা বলল, এটা তো অসম্ভব। পরিষ্কার করো, সেদ্ধ করো আর রান্না করো, তারপর সময় নিয়ে লোহিতে ভুনা করো। তুই একটা কাজ কর, আমার ফ্রিজে ভুঁড়ি রাখা আছে মহিষের, তোর ভাইয়া নিয়ে এসেছিল, তোর মা ওই খায় বলে, ওটা নিয়ে আসতে বল তোর দুলাভাইকে। সবুজ রঙের পলিথিনে রেখেছি। ওকে। রাতের ভাত খেতে খেতে এমনিতেই রাত 12টা হয়ে যায়। বাবু তার বাবার কোলেই আছে। বাবাকে পেলে তার আর কাউকে লাগে না। জামিল ভাই ভুড়ি নিয়ে আসার পর শায়না কোমর বেঁধে নেমে পড়ল ভুড়ি ভুনা করার জন্যে। খাবার টেবিলে এক বাটি ভুড়ি ভুনা রাখার পর স্বস্তির নিঃশ্বাস ফেললো। আল্লাহ, সে আর কোনোদিনও এই বেটার সাথে মশকরা করবে না। তাকে কত বড় বিপদে ফেলে দিল। সে বলার পর নিশ্চয়ই লোভ লেগেছিল, নয়তো এভাবে হাজির হতো না। যাক, খাবার টেবিলে তাজদার কে খেতে দেখে তার মনে হলো পরিশ্রম সার্থক। বিয়ে উপলক্ষে তাজদারের ফুপু খালারা সবাই এসেছে। মহিলারা একজোট হলে কথার আর শেষ নেই। নুভা তাদের সালাম দিয়ে কথাবার্তা বলে চলে এসেছে ঘরে, আর বের হয়নি। সে অপেক্ষায় আছে তার খুব প্রিয় মানুষের, তার খুব কাছের মানুষের। অপেক্ষার প্রহর গুনছে সে। তাজের বউ বাচ্চাকে দেখতে ফুপুরা ওই বাড়িতে গিয়েছে। শায়নাকে অনেক জ্ঞান দিল মুরব্বী হিসেবে। সব কথা ফেলে দেওয়ার মতো না, আবার সব কথা গ্রহণ করার মতো না। শায়না যথাসাধ্য আপ্যায়ন করলো। যদিও বারবার মনে পড়ছিল তাজদার সিদ্দিকীকে আরেকটা বিয়ে করার কুবুদ্ধি দেওয়ার কথাগুলো। সবার কাছে এগুলো নেহাতি মুখের কথা বললেই বলে, তাজ তো আর বিয়ে করতে যাচ্ছে না। কিন্তু একটা মেয়ের কাছে এই কথাগুলোর সংবেদনশীলতা কতখানি তা মেয়ে হয়েও অনেক নারী যে বুঝতে পারে না, এই ভেবেই শায়নার বিস্ময় কাটে না। গায়ে হলুদের আগের দিন বাড়ির সামনে গাড়ি থামলো। সবার আগে তাসনুবা ছুটে এলো। কালো বোরখা পরা ফর্সা মতো একটা মেয়ে। গাড়ি থেকে নামতে না নামতেই সে ঝাঁপিয়ে পড়লো বড় বোনের উপর। যদিও মায়ের পেটের বোন নয় তো বুয়ো বোন, ছোট থেকে তাদের একসাথে বড় হওয়া। পরে সেই বড় বোনের জায়গা যদিও ঝিমলি নিয়েছে, কিন্তু এটার সাথে ছোট থেকেই বেড়ে ওঠা। তাসনিমও তাকে জড়িয়ে ধরে রাখলো শক্ত করে। কাতারে থাকে সে, স্বামীর সাথে বিয়ে উপলক্ষে চলে এসেছে। তাসনুবা তার খুব কাছের। তৌসিফ তাসফিনের বড় বোন, দুলাভাই আর ভাগ্নে ভাগ্নিদের পেয়ে আনন্দের শেষ নেই। তিতলি তো সবাইকে নিয়ে গেছে এক গরু আর মহিষ দেখাতে। আরে তুমি কাঁদছো নাকি? দেখি দেখি। তাসনুবার চোখের কোণা মুছে দিল সে। হয়েছে হয়েছে, বাকিরা কোথায়? তিতলি কই? তৌসিফ, তাসফিন? তাসফিন এসে বোনকে জড়িয়ে ধরলো। তৌসিফ এলো, তিতলিকেও টেনে হিঁচড়ে নিয়ে এলো। তাসনিম তাদের সবাইকে দেখে বলল, বাদরামি আর গেল না তোমার। তিতলি বলল, বড় চকলেট বক্সটা ভাইয়ে লুকিয়ে ফেলেছে, আমি খেলবো না। তাসনুবা দুলাভাইয়ের সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেল। ভাগ্নিকে করে তুলে বুকের সাথে জড়িয়ে তার হয়ে কথা বলার মানুষ এসে গেছে। ঝিমলি তাকে দেখে বলল, বাহ বাহ, খুশিতে কান্নাকাটিও হয়ে গেছে। মোটেই না। জানি জানি। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ফাইনালি আজিমপুরে পা পড়লো সবার। তাসনিমের স্বামী হাসলো। তাজদার এসে পড়তে আরেক হই হুল্লোড়। তৌসিফ তাসনিমের পিঠাপিঠি। ছোটবেলায় সে আপু ডাকতই না, বড় হওয়ার পর একটু একটু ডাকতো। বিয়ের পর সেটা পাকাপোক্ত হয়েছে। তিতলি বাবুনিকে নিয়ে এসেছে, সে কাঁদছে, নাক মুখ লাল করে কাঁদছে। তাসনিম কোলে নিতে নিতে বলল, মা কাঁদে কেন? এই তো আমি ফুপ্পি, তাকাও। তাজদারকে দেখে সেদিকে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দেখেছো বাবাকে কিভাবে চিনে ফেলেছে? আপনার জন্য চুড়ি এনেছি, পরবেন না? তাসনুবা কোলে নিয়ে শান্ত করতে লাগলো। বলল, অপরিচিত মানুষ দেখেছো তাই কাঁদছে। ওর মা কোথায়? ওখানে। বিয়ের সময়ও আসবেন? না, তুমি গিয়ে দেখে এসো। এখন ঘরে চলো, ভাইয়াকে বাবুকে একটু নাও, শান্ত হচ্ছে না। তাজদার এসে মেয়েকে কোলে নিয়ে উপরে তুলে পেটে মুখ দিয়ে সুড়সুড়ি দিতেই সে খিলখিলিয়ে হেসে উঠল। দাদিমা বললেন, এই দেখ, চোখ দিয়ে জল ফেলতে ফেলতে হাসছে। তাজদার গাল মুছে দিতে দিতে বলল, মেয়েকে কাঁদিয়েছি জানলে মমতাজ বেগম তো আমার অবস্থার 12টা বাজিয়ে ছাড়বে। আপনি কান্না থামান আম্মা। এরকম করে নাকি? ইয়েস, ওভার প্রোটেক্টিভ।
বরের বাড়ি থেকে সাজগোজের জিনিসপত্র চলে এসেছে। সকালে মেহেদি পাতা তোলা হয়েছে, হলুদ বাটা হয়েছে, সমস্ত কাজ বাজ শেষ। মেহেদি অনুষ্ঠান দেওয়া হয়েছে ক্লাবে। রোশনারা বলে দিয়েছে বাড়িতে ঝামেলা চায় না, এত মেহমান সামলানো দেয়, তাই ক্লাবে যেন দেওয়া হয়। এতে অবশ্য দুই পক্ষেরই ভালো হয়েছে। তাসনুবা গায়ে হলুদে গাউন পরার কথা ছিল, পরে আর গাউন ভালো লাগলো না। হলুদ রঙা সিল্কের শাড়ি পরলো, ব্লাউজ সবুজ। শাড়ি ব্লাউজ খুব দামি, ইউনিক ডিজাইনের, তার উপর অর্নামেন্টসগুলো অর্ডার দিয়ে বানানো। মেহেদি রাতে সে নিজেই সেজেছে, চুলটা পার্লারে বেঁধেছে। সাজগোজ আর স্কিন কেয়ার নিয়ে তার অনেক জানাশোনা আছে, এটা নিয়ে ভবিষ্যতে কিছু করার ইচ্ছে আছে। শায়না, ঝিমলি, সাবরিনা সবাই একরকম শাড়ি পরেছে, একরকমই সেজেছে। ছোট্ট বুড়ির জন্য কোত্থেকে একটা শাড়ির ব্যবস্থা হয়ে গেল। তাজদার বলল, আম্মু এখন যদি হাঁটতে পারতো, আপনি কখন হাঁটবেন বলতো না। মেয়েকে নিয়ে সে ফটোশ্যুট করেই যাচ্ছে, আর কাউকে দরকার নেই তার। শায়নাকে বলল। ওর বিয়ের সময় আমি 7টা মহিষ কিনবো ইনশাআল্লাহ। শায়না বলল, কম হয়ে গেছে, সর্বনিম্ন 15টা দরকার। শাট আপ, এত মাংস খাওয়ার মানুষ নেই। মেহেদি অনুষ্ঠানে অনেক হাসি মজা হলো। বর বউয়ের কেক কাটাকাটির পর নাচ গান। তাজদারের একজন বন্ধু একদল গিটারিস্ট পাঠিয়েছিল, তারা গান গাইলো স্টেজ কাপে। মুরব্বীরা বিরক্ত, প্যাপু এসব কি রে বাপ। তিতলি বলল, দূর, এর থেকে ভালো ছিল আমাকে গান গাইয়ে দেওয়া। সে শাওনকে গিয়ে ধরল। শাওন ভাই, আমার ফুল কোথায়? শাওন বলল, ভুলে গেছি বেআইন, নট সরি। আমি রাগ করেছি শাওন ভাই, চল না সুজন গানটা বাজান। আচ্ছা। সে গানটা দিল। তিতলি মহা খুশি। সবাই যে যার মতো মজা করছে। আনিসা, নুভা নিচে নেমে এসেছে ততক্ষণে। ফটোশ্যুট করতে করতে বিরক্ত। শায়না বাপ মেয়ের ছবি তুলছে, অনেক কাপল ছবি তোলা আছে, পরে পরিবার সবাই ছবি তুলে। অনুষ্ঠান শেষ হলো নাচ গানের মধ্য দিয়ে। বিয়েতে শায়না, ঝিমলি আর তাসনিম তিনজনাই পরেছে ঝলমলে গোল্ডেন রঙের শাড়ি। তিতলি বেছে নিয়েছে গাউন। অন্যদিকে শারমিলা, সাবরিনা বেবি পিঙ্ক রঙের শাড়ি পরেছে। সবাই ভেবেছিল তাসনুবা হয়তো তার স্বভাব সুলভ স্নিগ্ধতায় অফ হোয়াইট কোনো শাড়ি পরে আসবে, কারণ সে নিজেই সবাইকে বলেছিল সাদাটে কিছু পরতে, লাল বা গোলাপির ধারে কাছেও না যেতে। কিন্তু ভাইদের সাথে যখন ক্লাবে ঘরে তাসনুবা পা রাখলো, তখন উপস্থিত সবার চোখ ছানা বড়া। সবাইকে চমকে দিয়ে জনুন আরা সিদ্দিকী হাজির হলো লাল টুকটুকে বউ সেজে, যেন অপসরা। তার সাজটাও ছিল দেখার মতো, কোনো সাধারণ বা সাদামাটা সাজ নয়, বরং পুরো দস্তুর গর্জিয়াস মেকআপে অনন্যা। তাকে সেই রূপে দেখে সবার মুখে ভুবন ভুলানো হাসি ফুটল। সবচেয়ে বেশি খুশি হলেন শাহিদা বেগম। লাল শাড়িতে পুত্রবধূকে দেখে তিনি পরম তৃপ্তিতে বলে উঠলেন, লাল শাড়িতেই তো আসলো বউ, মাশাল্লাহ মাশাল্লাহ। ক্লাবে এসে সে খোঁজ করতে লাগলো কে এসেছে কেই আসেনি। তার কর্মীদের ডেকে জিজ্ঞাসা করতে লাগলো তাদের পরিবার এসেছে কিনা। ঝিমলি কিছুক্ষণ পরে সে বলল, বধুয়া এত কথা বলে না। প্লিজ আমাকে আমার কাজ করতে দিন। মুক্তার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি? বান্ধবীরা সবাই তাকে চমকে দিয়ে হাজির হলো। আনিসুজ্জামানের ফাঁদে পড়ে লাল টুকটুকে বউ তো সাজলেন, শুধু আমাদের বেলায় যত কথা। তাসনুবা বলল, যাও, বর এসেছে, দর কষাকষি কম করবে, এখানে আমার প্রেস্টিজ জড়িত। বেশ দর কষাকষি করলে আনিসুজ্জামানের বন্ধুরা বলবে কোনে পক্ষ অভুক্ত আছে অনেকে। সবাই হাসছে তার কথা শুনে। জুথি বলল, বরের টাকা বাঁচাতে চাও সেটা বলো। বাইকে করে শাওন আর তার দল বরের গাড়ির পেছনে পেছনে এসেছে। খুব হই হুল্লোড় হচ্ছে সেখানে। তাসনুবা দোতলায় দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলো, তারপর আর তর সইল না, সে সিঁড়ি বেয়ে নেমে যেতে লাগলো। সবাই বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি সব সচক্ষে দেখবো, ভিডিওতে দেখে মজা হবে না। আনিস গোল্ডেন রঙের ইউনিক ডিজাইনের একটা শেরওয়ানি পরেছে। পাঞ্জাবির উপরের কোটটি তাসনুবার পছন্দের। সে পাগড়ি খুলে পরিয়ে দিয়েছে তাজদারকে, কারণ তাজদার তার বিয়ের দিন তার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিল। সেখানে হাসি ঠাট্টা হচ্ছে। শায়নার দুলাভাইরা টাকা ছাড়ছে না। তাসনুবা দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে দেখছে সব, তার হিংসা হচ্ছে। আনিসুজ্জামান কোনো মেকআপ না নিয়েও সুন্দর। ঝিমলি তার চোখ মুছে দিতে দিতে বলল, ফোনে রিং হচ্ছে। আনিস ভাই হ্যালো বললে আপনাকে কিন্তু কথা বলতে হবে। আমি কোনো কথা বলবো না, আমার ভালো লাগছে না কিছু, এ বিয়ে করবো না আমি। ঝিমলি বলল, কথা না বললে কি করে হবে? কথা অনেক কিছুর সমাধান। আপনি কথা বলে দেখুন, মন ভালো হয়ে যাবে। বিয়ে করবেন না এ কথাটা আর বলবেন না। ফোন রিসিভ হয়ে গেছে ততক্ষণে। ঝিমলি ফিসফিস করে বলল, কথা বলুন। হ্যালো বলছে, আমি চলে যাচ্ছি, সফট টোনে কথা বলবেন। ঝিমলি দরজার কাছে চলে গেল। নুভাসের দিকে তাকিয়ে ফোনটা কানের কাছে ধরলো। আনিস ওপাশ থেকে বলল, হ্যালো। ঝিমলি ইশারা করছে কথা বলতে। তাসনুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কান থেকে ফোন সরিয়ে ফোনটার দিকে তাকালো। আনিসুজ্জামানের কণ্ঠস্বর ভেসে আসছে। সে ধীরে ধীরে ফোন কানে দিয়ে রুদ্ধশ্বাসে বলল, হ্যালো, আমি নুভা বলছি। হ্যাঁ জানি,
কেন ফোন দিয়েছো? তাসনুবা নাক ফুলিয়ে ঝিমলির দিকে তাকালো, মিউট করে বলল, বলছে কেন ফোন দিয়েছে। বলুন, প্রেম করার জন্য? নো। আরে বলে দেখুন না, ফট করে বলে দিন। নুভা ঝিমলি শিখিয়ে দেওয়া কথাটা তোতা পাখির মতো বিড়বিড় করলো। প্রেম করার জন্য। ওপাশে নীরবতা। ঝিমলি বলল, কি হলো? চুপ করে আছে। ঝিমলি হাসতে হাসতে বলল, লজ্জা পেয়েছেন? আপনি নিজ থেকে কিছু বলুন। আশ্চর্য, সব শিখিয়ে দিতে হবে কেন? আনিস বলল। আমি বাজারে আছি, বাড়ি ফিরি তারপর। আচ্ছা, বাড়িতে কি কোনো সমস্যা? তাসনুবা ড্রেসিং টেবিলের সামনে চলে গেল, গালটা ভালো করে মুছে লুজ পাউডারের ব্রাশটা মুখে হালকা করে ঝেড়ে নিয়ে ঠোঁটে লিপ বাম দিতে দিতে বলল, না। আচ্ছা, আমি ভাবলাম, ও হ্যাঁ, তোমার সাথে দাদু কথা বলতে চেয়েছিল। বাড়ি ফিরে আমি ফোন দেব। তাসনুবা বিছানার উপর বসলো, কোলের উপর বালিশ টেনে। আপনি এখনো বাজারে? না, এখন বেরিয়ে এসেছি। মুদির দোকানের বাজারের থলেটা রেখে সেলুনে যাব। আমি তাহলে রাখছি। তাজ কোথায়? মামার বাড়িতে দাওয়াত করতে গিয়েছে। আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো। কাল। ফোনটা রেখে দিল সে। ঝিমলি ভেতরে ঢুকে পড়ল। শেষ? তাসনুবা তার দিকে তাকিয়ে বলল, আমার এখনো লজ্জা করছে। ছি, আমার কথা বলবো না। ঝিমলি সশব্দে হেসে উঠল। জুনুন আরা আর লজ্জা। হ্যালো ঝুনঝুনা আনা। তাসনুবা শুধরে দিল। ঝুনঝুনারা নয়, ঝুনুনারা। দাদিমা বললেন, কিন্তু আমি তো তোমাকে ঝুনঝুনারাই ডাকবো। আনিস দাদিমার সামনে সোফায় বসে আছে, টিভির দিকে মনোযোগ। তাসনুবা বলল, আনিসুজ্জামান কোথায়? সামনেই বসে আছে, টিভি দেখতেছে। ও কি তোমার লগে কথা বলে না? তাসনুবা এত কিছু না ভেবেই বলল, না। তুমিও বলিহারি পছন্দ করলা এক নিরামিষকে। তোমার দাদা শ্বশুরও এরকম ছিল, আমি শিক্ষা করেছি। আদর মোহাব্বত না দিলে বেড়ার ভাত নাই। তাসনুবা কফি খাচ্ছিল, কথাটা শুনে সে কেসে উঠল। আনিস, তোর বউ কাশতেছে, এখনই কাশি উঠতেছে। এ বাড়ির আসার পর কি হবে আল্লাহ মালুম। কাশি থামছেই না। ঝুনঝুনিয়ারা। আনিস দাদিমার দিকে তাকালো। ফোন রেখে দাও। যা রাখবো কেন, এখনো কত কথা বাকি। হ্যালো ও ঝুনঝুনারা, কাশি থামছে? তাসনুবা টেবিলের উপর কফির মগ রাখতে রাখতে বলল, জি দাদা ভাই আপনার সাথে কথা বলতো না? বলো তো, মুহিউদ্দিন আলীর পুত সৈয়ুদ্দিন আলী দিনে কতগুলো বিড়ি খায়, কতবার বউ পেটায়, সেসব খবর রসিয়া রসিয়া বলতো। হুবহু আনিস ভাইয়ের মতো। সেও এমন করে নাকি? হ্যাঁ, টিভির সব শিরোনাম মুখস্থ ওনার। বাহ, আর কি জানো জামাই সম্পর্কে? আর কিছু জানি না। রাতে কয়বার ঘুম ভাঙে এটাও জানো না? ঘুম ভাঙবে কেন? ও মা গো, পাশের বাড়ির সুন্দরী চিন্তায়। তাসনুবা হেসে ফেলল। এটা মিথ্যে। দাঁড়াও, ওরে জিজ্ঞেস করি। এই আনিসুজ্জামান। আনিস দাদির দিকে তাকালো। বলো। কাল রাতে কয়বার ঘুম থেকে উঠছিস? আনিস বলল, 3 বার। কেন? দাদিমা বলল, দেখলা দেখলা 3 বার ঘুম ভাঙছে। স্বপ্নে আইসা তারে গোতা দিতে ছিলে নাকি? তাসনুবা চুপ রইল, তার হাসি পাচ্ছে। দেখ চুপ করে আছে, শরম পাইতেছে তোর বউ। আনিস বলল, ফোন দিয়ে দাও, অনেক বলেছ। সর, আমাদের কথা শেষ হয় নাই। শোনো একটা কথা বলি। ঝুনঝুনারা, শুনতেছো? জি। এমন নিরামিষ জামাইরে সোজা করার জন্য কিছু বুদ্ধি খাটাতে হবে, বুঝো নাই? জি। শোনো মন দিয়া, এই ঘরে শুধু তোমার কবুল না বলা জামাই বসে আছে, আর কেউ নাই। লজ্জা পাইও না। তাসনুবা চুপ করে রইল। আনিস ভাইকে এসব শুনতে পাচ্ছেন? ফোনটা কেড়ে নিচ্ছে না কেন? কারেন্ট চলে গেছে। এবার আনিসের মনোযোগ দাদির দিকে ফিরে গেল। দাদিমা বলে চলল, প্রথমত বেড়া মানুষকে একেবারে ছাড় দিবা না। দূরে দূরে থাকলে সোজা কুলে উঠে পড়বা। আদর মোহাম্মদ হলো বইয়ের হক, এসব স্বেচ্ছায় না দিলে চাপড়ে ধইরা নিতে হয়। আমি তো আমার বুড়োটারে একদম ছাড় দিতাম না, তুমিও দিবা না। বেশি ভদ্রম লোক সাজতে বলবা, দিবি কি না দিবি ক ফিরনি যাইমু, মাথা ফাড়ি পালাইম। তাসনুবা ওপাশে হাসছে, তার হাসির শব্দ বাজছে ফোনের এপাশে ওপাশে চারিপাশে।
ব্যালেন্স শেষ হতেই কল কেটে গেল। আনিস দাদির হাত থেকে ফোন নিয়ে বাইরে বেরিয়ে এলো। ওই বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে তাসনুবা তখনও ফোনের দিকে তাকিয়ে হেসে যাচ্ছিল। আনিসকে দেখা মাত্রই সে চট করে পিট করে দাঁড়ালো, তারপর সুরসুর করে ভেতরে চলে গেল। বালিশে মুখ চাপা দিয়ে আধা ঘন্টার মতো শুয়ে রইল। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে কতগুলো মেসেজ এলো। সে চেক করতেই দেখলো লাল শাড়ি পরা অনেকগুলো মডেলের ছবি। আনিসুজ্জামান লিখেছে, শাড়ি ছাড়া এই ধরনের সাজ হলে ভালো হয়। শাড়ি অন্য রঙের হোক, কিন্তু সাজগোজ এমন। আপনার লাল শাড়ি পছন্দ আনিস ভাই? না, লাল শাড়ি পরা ব্রাইডের ছবি দিলেন যে। অন্য রঙের শাড়ি পরা বউ চোখে পড়ে না, মানে পড়েনি, তাই এগুলো ডাউনলোড দিয়ে তোমায় কাছে পাঠালাম। আর হ্যাঁ নোভা, শোনো, তুমি দাদির কথাই কিছু মনে করো না। বেফাস কথাবার্তা বলে, বয়স হয়েছে তো, তাই এখন গুছিয়ে কথা বলতে পারে না। আপনি সব শুনেছেন? আনিস প্রসঙ্গ ঘুরিয়ে বলল, তুমি কাল আমার কুকুরগুলোর গায়ের উপর পানি ছুঁড়েছ। তাসনুবা রেগে গেল। আপনার কুকুরগুলো আপনার মতো চিপাই চাপাই দাঁড়িয়ে থাকে কেন? আমি দেখিনি। আপনিই আমার কথার জবাব দিন। কোন কথা? কিছুক্ষণ আগে যেটা বলেছি। আনিস বলল, ওদেরকে খাবার দিতে হবে, নইলে আবারও তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করবে। তাসনুবা ফুঁসে উঠে লিখল, বিয়েতে তাদেরকেও নিয়ে যাবেন বরপক্ষ করে। আনিস ধীরে সুস্থে মেসেজ পাঠালো। আচ্ছা দেখি। শপিং শেষে সাবরিনা ঝিমলি অনেক আগে বেরিয়ে গিয়েছিল। আনিস আর তাসনুবা দুজনে শোরুম থেকে যখন বেরিয়ে এলো তখন আনিসের ফোন বাজছে। সে ফোনে কথা বলল শাহিদা বেগমের সাথে, জানালো তারা ফিরছে। দাদিমা তখন ফোন কেড়ে নিলেন। তোর বউকে দে। আনিস নুভার দিকে ফোন বাড়িয়ে দিল। দাদিমা ডেকে উঠলেন, ঝুনঝুনারা, জি। সব পোশাক আশাক তো দারুণ হয়েছে। তুমি জিতেছো নাকি আনিসুজ্জামান? মেবি আমি। শুক্রিয়া, ব্যাটারে একা পাইছো। এইবার হাতটা শক্ত করে ধরো। বলো, মরবার আগেও কইবেন ঝুনঝুনারা আয়, তোয়ালে বড় ভালোবাসি। তুমিও বলো, ও ননাইরে হইলজার ভিতর বাদি রাইকুম তোয়ারে। তাসনুবার চেহারার গাম্ভীর্যতা ক্ষণিকের জন্য কোথায় যেন মিলিয়ে গেল। আনিস ফোন নিয়ে পকেটে রাখতে রাখতে বলল, গাড়ি কোথায় চলে গেল? রেস্টুরেন্টের কাছাকাছি দাঁড়াতে বলেছিলাম। আনিসের পিছু তার দিকে চেয়ে রাস্তায় অমনোযোগী হয়ে হাঁটছিল তাসনুবা। তার নিজেরও খেয়াল নেই সেটা, অথচ এই সামান্যতম ভুল করার মতো মেয়ে সে নয়। আনিস অনেকক্ষণ ধরে সেটা পরখ করছিল, তারপর হঠাৎ এসে থেমে গেল। তাসনুবার হাত ধরে তার পাশে নিয়ে এলো। রাস্তায় গাড়ি চলছে। কথাটা বলার পর পর হাত ছেড়ে দিল। তাসনুবা হালকা চমকে উঠে বলল, দাদু বলেছেন। আনিস তার দিকে তাকালো। তাসনুবার কথা থেমে গেল। এলোমেলো কথা বলছে সে, কথা থেমে যাচ্ছে, কথা গুলিয়ে ফেলছে। তার এমন অধঃপতনের জন্য আনিসুজ্জামান দায়ী নয়। আম্মু ঠিক বলেছে, তার জীবনের সবচেয়ে বড় পতনের দিন হচ্ছে এখন। কিছুদিন পর তাকে খুঁজে পাওয়া যাবে না, এটা তার হার। কিন্তু তার তো মনে হয় না, মনে হয় তার জীবনের সবচেয়ে বড় জিত এটা। তার শৃঙ্খলিত জীবনের বাইরে ঘটে যায় অপ্রত্যাশিত একটা অধ্যায় আনিসুজ্জামানের। আবারও বেখেয়ালে সে আনিসের অনেকটা পেছনে পড়ে গেল। আনিস থেমে গিয়ে তার দিকে ফিরল। ঠিক আছো? তাসনুবা তার দিকে তাকালো, এলোমেলো ভাবে দুপাশে মাথা নাড়ল। আনিস প্রশ্ন করলো, ঠিক নেই? না, মানে কিছু হয়নি বলতে চাচ্ছিলাম। ও আসো, রাত হয়ে যাচ্ছে, বড় আম্মু বকাঝকা করবে। বলেই আনিস হাঁটতে লাগলো। তাসনুবা এবার অনেক অনেক পেছনে পড়ে গেল। আম্মু ফিরতে দেরি হলে বকবে না, আম্মু তাকে সারাক্ষণই বকে যাচ্ছে। তার জীবনের এত বড় একটা প্রাপ্তি, অথচ আম্মু তার পাশে নেই। আনিস হঠাৎ থেমে গেল। তাসনুবা তখন অনেকটা দূরে। সে তাকাতেই তাসনুবা ঘুরে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে চোখের জল থামানোর তীব্র চেষ্টা করে যেতে লাগলো। আনিস লম্বা পায়ে হেঁটে আসতে লাগলো। নোভা চলো। ওখানে দাঁড়িয়ে আছো কেন নোভা? সে তাসনুবার পেছনে থামলো। তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? আমি তাহলে কাকাকে ফোন করছি যাতে গাড়ি এখানে নিয়ে আসে। তাসনুবা ধীরে ধীরে তার দিকে ফিরল। চোখে জল নেই, গালে জল লেপটে নেই। তবু আনিসের মনে হলো সে কেঁদেছে কিংবা কেঁদে যাচ্ছে। আনিস কি বলবে বুঝে উঠতে পারল না। ব্যস্ত শহরের ম্লান আলোয় সে তাসনুবাকে দেখতে পাচ্ছিল অনেকটা স্পষ্টভাবে, তবুও পড়ল, বুঝতেই পারছি না তুমি হাসছো নাকি কাঁদছো। চলো। আনিস এবার ধীরে ধীরে হাঁটছে। আনিসের পিছু পিছু হাঁটতে তাসনুবার কাঁদতে সুবিধা হলো। আনিস পকেটে হাত রাখলো একবার টিস্যু নিতে, পরে আর নিল না। তাসনুবার দিকে চট করে ফিরতে তাসনুবা নিজের স্বরূপ তৎক্ষণাৎ লুকাতে পারল না। আনিসের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আনিস তার হাত ধরে ফেললো, তারপর তার হাত ধরে তাকে নিয়ে যেতে লাগলো সামনে। আপনি কি এই সব কিছুতে সত্যি খুশি আনিস ভাই? তাসনুবার কণ্ঠস্বর ভারী হয়ে আছে। হঠাৎ এমন প্রশ্নে আনিস কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার হাত মুঠোয় নিয়ে হাঁটতে হাঁটতে জবাব দিল, সব প্রশ্নের উত্তর যদি আজই পেয়ে যাও তাহলে আগামীর ওই দীর্ঘ পথটাতে আমরা আর কথা বলবো কি নিয়ে? কিছু উত্তর তোলা থাক।
তাসনুবা অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। জীবন তাকে একটা নতুন ও মধুর ব্যস্ততা উপহার দিয়েছে। আনিসুজ্জামানের না বলা কথাগুলো বুঝে নেওয়া আর তার মনের অলিগলি খুঁজে বেড়ানোর এই গোলক ধাঁধে সে আজীবন ডুবে থাকতে চায়। মেয়েরা প্রচণ্ড খুশি। শায়না দুলাভাইদের কাছ থেকে কোনো মতে ৬,০০০ টাকা খুইয়েছে। মালা পরানোর সময় আরও ৬,০০০ খোয়াতে পারলে শান্তি। বড় রাগে বকাবকি করতেই বরকে ভেতরে আসতে দেওয়ার আয়োজন দ্রুত শেষ হলো। তাসনুবা তার বান্ধবীদের সাথে কথা বলছে। সবাই নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে। তাসনুবা রিলেটিভদের খুঁজে খুঁজে কথাবার্তা বলছে। সবাই তার বিয়েতে অ্যাটেন্ড করেছে কিনা দেখছে। রসনারা এক কোনায় নিজের বোনদের সাথে চুপচাপ বসে আছে। বেআইন বরণের সময় তার ননদ আর ভাইয়ের বউরা গিয়েছে। সাইদা বেগমও নিজে থেকে কথা বলতে এলেন না। মনে বেশ ক্ষোভ পুষে রেখেছেন। এত বড় আয়োজনে যাচ্ছে, তার মেয়ে আর নাতনিটাকে কেউ বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবলো না। কত বড় গাদ্দারেরা। আনিসের ব্যাংকের সিনিয়র জুনিয়র সহকর্মীরা এসেছে। সবার সাথে কথা বলা শেষে ক্যামেরাম্যান বলল, ভাইয়া এদিকে আসতে হবে একটু। তাসনুবার সামনে ঘোমটা টেনে দিয়েছে ঝিমলি। একটু লজ্জা টজ্জা তো পেতে হবে, তাই না? ঘোমটার নিচে মাথা নিচু করে রাখবেন। আনিস ভাইয়ের দিকে তাকাবেন না, তাকে দেখার সময় অনেক পড়ে আছে। তাকে বিয়ের আসরে নিয়ে বসিয়ে দিল সে তারপরও ঘোমটার নিচ থেকে সবাইকে দেখে যাচ্ছে, আনিসুজ্জামানকেও। পরক্ষণেই বড়দের ডাক এলো। কাজী সাহেব গম্ভীর গলায় বললেন, দেরি হয়ে যাচ্ছে, এবার খাতাটা এইদিকে আনুন। চারিদিকে পিনপতন নীরবতা। শুধু মাঝে মাঝে ক্যামেরার শাটারের শব্দ দূর থেকে ভেসে আসছে। আগত অতিথিদের মৃদু গুঞ্জন্ত আছে। মাঝখানের ফুলের পর্দা দেওয়া। সবাই একজোড়া মানুষের নতুন জীবনে পদার্পণের অপেক্ষায় আছে। কাজী সাহেব সামনে রাখা বড় রেজিস্টার খাতাটা খুলে চশমাটা নাকের উপর ঠিক করে বসালেন। প্রথমেই বললেন, উপস্থিত সাক্ষীগণের সামনে জানানো যাচ্ছে যে মোহাম্মদ আসারুজ্জামানের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আনিসুজ্জামানের সাথে আপনাকে 15 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ দেওয়া হচ্ছে, যেখানে নগদ আদায় ধরা হয়েছে নির্দিষ্ট অংশ। আপনি এই বিবাহে রাজি থাকলে সজ্ঞানে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। তাসনুবার বুকের ভেতরটা তীব্রভাবে কাঁপছে। ঝিমলি তার হাতটা শক্ত করে চেপে ধরল। তাসনুবা নিচের দিকে তাকিয়ে ধরা গলায় প্রথমবার বলল, আলহামদুলিল্লাহ, কবুল। দ্বিতীয়বার বলতে গিয়ে তার কণ্ঠস্বর সামান্য বুঝে এলো। তৃতীয়বার সে পূর্ণ সম্মতিতে শব্দটি উচ্চারণ করলো। তখন তার চোখের কোণে এক বিন্দু জল টলমল করে উঠল। কাজী সাহেব এবার আনিসের উদ্দেশ্যে বললেন, মোহাম্মদ তাওজুদ্দিন সিদ্দিকীর কন্যা জুনু আরা সিদ্দিকীকে 15 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে আপনার নিকট বিবাহ দেওয়া হচ্ছে। আপনি এই বিবাহে রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। আনিস জিভ দিয়ে ঠোঁট ভিজে স্পষ্ট স্বরে উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ, কবুল। পুরো মজলিসে প্রশান্তি নেমে এলো। বড়রা সমস্বরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে উঠলেন। কাজী সাহেব কলম বাড়িয়ে দিলেন। আনিস বিসমিল্লাহ বলে দস্তখত করে দিল। এরপর সেই লাল মলাটের খাতাটি তাসনুবার সামনে আনা হলো। কাপা কাপা হাতে তাসনুবা নিজেকে আনিসুজ্জামানের নামে লিখে দিল, যাকে প্রথমবার মনের পর্দায় আবিষ্কার করার পর সে নিজেকে প্রথম ঘৃণা করেছিল। তাজউদ্দিন সিদ্দিকী একপাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার কলিজার টুকরা মেয়েটা আজ অন্য বাড়ির বউ হয়ে গেল। আনন্দের মাঝেও বুকটা কেমন হু হু করে উঠল তার। তিতলি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তৌসিফ তার গাল টেনে দিল, এখনই তো বোন বিদায় হচ্ছে না, কান্না জামিয়ে রাখ। মোনাজাত শুরু হলো। সবাই হাত তুলল নব দম্পতি সুখের জন্য। তারপর মিষ্টি আর খেজুর বিতরণ শুরু হলো। তিতলি একপাশে বসে মিষ্টি খাচ্ছে, তার চোখ টলমল করছে। তাওসিফ পেট চেপে ধরে হাসছে তাকে দেখে। পর্দার ওপাশে হাসাহাসি খুনসুটি। তাসনুবা দোপাট্টার আড়ালে মুখ লুকিয়ে বসে আছে। সাদা গোলাপ আর রজনীগন্ধার ঘন বুনন করা ফুলের পর্দা ঝুলে আছে আনিস আর তাসনুবার মাঝখানে। আনিস আসতেই ঝিমলি দুষ্টুমি করে বলে উঠল, আগে নজরানা দিন, তবেই প্রিয়ার দেখা মিলবে আনিস সাহেব। জামিল বলল, নজরানা বইয়ের হাতে যাবে। আমাদের হাত আর বউয়ের হাত একই, এখানে কিন্তু অনেক ভাবি আছে। শাওন শায়নাকে বলল, আসসালামু আলাইকুম, পাশের বাসার ভাবি। শায়না হেসে ফেলল, যা ফাজিল কোথাকার। টাকা পেলে ওটা আমাকে দিয়ে দেবে। আজ আনিস মিয়া পুতুর হওয়ার দিন। জামিল ভাবিদের হাতে নজরানা দিতে যাচ্ছিল। ঝিমলি জিভ কামড় দিয়ে দুপাশে মাথা নাড়ল। সর্বনাশ, রোহাবের আব্বু আর তাজদাসের দিকে দেখলে বকা দেবে। নজরানা বইয়ের হাতেই থাক, আমি মজা করছি। রায়হান আর তাজদার এসে বলল, এখানে এখনো হয়নি? ঝিমলি বলল, হবে, বর বইয়ের মুখ দেখবে না, আপনারা কাজে যান। দুজনেই আবারও কাজে লেগে পড়ল। একের পর এক আত্মীয় স্বজন আসছে। তাদের সাথে কুশল বিনিময়, সবার খাওয়া দাওয়া হচ্ছে কিনা তদারকি করতে হচ্ছে। তাওসিফকে রায়হান কয়েকবার বকে দিয়ে কোনো কাজে নেই সে।
দায়িত্ব নেওয়া শিখবে কখন থেকে? এদিকে বউয়ের মুখ দেখার পর্ব চলছে। পর্দা সরতেই দেখা গেল মাথা নিচু করে বসে থাকা একটা লাল টুকটুকে বধূ। তাসনুবার গায়ের লাল শাড়ির কারুকাজ ঝাড়বাতির আলোয় হীরের মতো জ্বলজ্বল করছে। আনিসের হাত দুটো সামান্য কাঁপছে। সে ধীর পায়ে তাসনুবার একদম কাছে গিয়ে দাঁড়ালো। আর একটু লজ্জা পেতে হবে তো, মাথাটা একটু নিচু করুন। ঝিমলির কানে কানে বলা কথাগুলো তাসনুবার কানে পৌঁছালো। তার হার্টবিট তখন ড্রাম বাজাচ্ছে। আনিস অতি সাবধানে তাসনুবার মাথার উপর থেকে লাল পাড়ের ঘোমটাটা ধীরে ধীরে সরিয়ে দিল। নিচু স্বরে বলল, নাকের নলকটা আরও ছোট হলে ভালো হতো, এখন তো একটা ব্যথা হয়ে যাবে। আরও ভেবেচিন্তে পড়া দরকার ছিল। তাসনুবা সেই কণ্ঠস্বর শুনে অবাধ্য হয়ে একবার চোখ তুলে তাকালো। চার চোখের সেই মিলন মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু তাতে আগামী জীবনের সহস্র প্রতিশ্রুতি। সে দ্রুত চোখ নামিয়ে নিল বটে, কিন্তু তার ঠোঁটের কোণে ফুটে ওঠে সেই এক চিলতে হাসিতে আনিসুজ্জামান তার সারা জীবনের সার্থকতা খুঁজে পায়নি কি? ক্যামেরাম্যানরা লেন্সের উপর দিয়ে আনিসের দিকে তাকিয়ে বলল, ভাই একটু স্পেশাল শট লাগবে, ভাবির কপালে একটা চুমো দিন তো, জাস্ট 1 সেকেন্ড হোল্ড করবেন। ক্যামেরাম্যানের কথা শুনে আনিসের ফর্সা মুখটা মুহূর্তেই টকটকে লাল হয়ে গেল। সে ছেলেটার উপর একটু বিরক্তি প্রকাশ করলো। এদের মুখে কোনো বাদ নেই। আশেপাশে উপস্থিত ব্যাংকের কলিগরা সমস্বরে শোরগোল করে উঠল। একজন ফিসফিস করে টিপ্পনি কেটে বলল, আরে আনিস সাহেব, ব্যাংকে এত বড় বড় লোন পাস করেন, আর এখন একটা ছোট্ট কিস পাস করতে এত লজ্জা পাচ্ছেন কেন? আনিস তাকে চোখ রাঙিয়ে ক্যামেরাম্যানের দিকে ঘুরে বলল, এটা স্কিপ করো, বড়রা আছে। তাসনুবা ঘোমটার নিচে আরও কুকড়ে গেল। তার সারা শরীরে রক্ত মুখে এসে জমা হয়েছে। ঝিমলি খিলখিল করে হেসে উঠে তাসনুবার কানের কাছে বলল, এটা কিন্তু তোলা রইল, সুদে আসলে আদায় করে নেবেন। ঝিমলি আর সাবরিনা মিলে একটা কারুকাজ করা বিশাল আয়না নিয়ে এলো। তার পর ঝিমলি আয়নাটা ধরে বলল, ননদিনী, এই আয়নায় কার চেহারা দেখা যাচ্ছে বলুন তো? শুধু দেখলে হবে না, সবার সামনে জোরে জোরে বলতে হবে। আনিস মনে মনে প্রার্থনা করছে এই ভরা মজলিসে সবার সামনেও যেন আনিস ভাই নামটা মুখে না আনে, তাহলে ইজ্জত আর থাকবে না। তাসনুবা আয়নার স্বচ্ছ কাচের উপর এক পলক দৃষ্টি ফেলল। সেখানে তার নিজের লাজুক প্রতিচ্ছবি, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা শেরওয়ানি পরা আনিসুজ্জামানের অপেক্ষমান দুটি চোখ। সে বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত স্পষ্ট স্বরে উত্তর দিল, মাই ম্যান, মাই হাজব্যান্ড। আনিস হাঁপ ছেড়ে বাঁচল। তার বুক থেকে মস্ত বড় একটা পাথর নেমে গেল। এবার আনিসের পালা। ঝিমলি আয়নাটা আনিসের দিকে একটু ঘুরিয়ে ধরে টিপ্পনি কাটল, আনিস সাহেব, এবার আপনার পালা, মুখ ফুটে বলুন, আয়নায় কাকে দেখতে পাচ্ছেন? আনিস মুহূর্তের জন্য কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। চারিপাশে অসংখ্য মানুষের উৎসুক দৃষ্টি, আর ফোনের ক্যামেরা লেন্স তার উপর। সে গলাটা পরিষ্কার করে নিয়ে তাসনুবার চোখের দিকে সরাসরি তাকালো। তারপর খুব শান্ত স্বরে বলল, মাই ওয়াইফ, মাই বেস্ট ফ্রেন্ড। বলাই বাহুল্য এই উত্তর শোনা মাত্রই আসরে হাসির বোম ফাটল। আনিসের বন্ধুদের দল আকাশ থেকে পড়ল। চেঁচিয়ে বলল, তাহলে ভাড়াটিয়া, এতদিন আমাদের সাথে বন্ধু বন্ধু ভাব নিয়ে আজ বিয়ের পিড়িতে বসে এই ঘোষণা করে দিল বউ তার বেস্ট ফ্রেন্ড। আনিস একটু লজ্জা পেল। বন্ধুদের থামানোর জন্য ধমক দিয়ে বলল, তোরা একটু বেশি কথা বলিস। সবাই আনিসের কথা শুনে অট্টহাসিতে মেতে উঠেছে। তাসনুবা চুপচাপ। আনিসুজ্জামানের এই সহজ স্বীকারোক্তিটা তার মনের গোপন কোনো কোণে ভালো লাগার এক পশলা তপ্ত বৃষ্টি নামিয়ে দিয়েছে। বন্ধু শব্দটা কত ছোট, কিন্তু এর ব্যাপ্তি যে এত বিশাল হতে পারে সেটা সে আগে কখনো ভাবেনি। এরপর তাদের খাবার টেবিলে নিয়ে যাওয়া হলো। তাজদার আনিসকে উদ্দেশ্য করে বলল, দেখ, তোর জন্য একটা আস্ত ছাগল সাজিয়েছি। আস্ত রান্না করা ছাগলটার নিচে প্রচুর ডিম সাজানো। তাজদার ডিমগুলো তার পাতে তুলে দিতে দিতে বলল, এগুলো ছাগলের ডিম। সবাই উচ্চস্বরে হাসছে। আনিস বলল, মস্করা করবি না, এটা কেটে সবাই খেতে, আমার পাতে দিবি না। তাজদার নাছর বান্দা। এটা আমাদের বাড়ি জামের জন্য স্পেশালভাবে করা, তুই চুপ থাক। তারপর সে তাসনিমের স্বামী উসমানকে ডেকে বলল, দুলা ভাই। উসমান সাড়া দিল। তাজদার বলল, দুই জামাই মিলে ছাগলটাকে টেবিলের উপর জবাই করে দিন তো। হাসাহাসি রোলে খাবার টেবিলটা মুখরিত। আনিসের পাশে উসমান, তারপর রায়হান আর শায়নার দুলা ভাইরা বসেছে। এ পাশে একটা চেয়ার খালি রেখে তাজদার বসেছে। তাসনুবাকে সেখানে নিয়ে আসা হলো। সে আগেই বলে দিয়েছে খাবে না, কিন্তু ছবি তোলার জন্য বসানো হলো। আনিস অতি সাবধানে নিজের প্লেট থেকে একদম অল্প করে ভাত আর মাংস তুলে দিয়ে তার হাতে চামচ দিল। তাসনুবার পাশে বসা তাজদার বলল, আনিস একদম অল্প করে দিয়েছে, খেয়ে নাও, পরে খিদে লাগবে। তাসনুবা কাঁটা চামচে গেথে ছোট্ট একটা মাংসের টুকরো মুখে দিতে দিতে নিচু স্বরে বলল, আনিস ভাই, আপনার সিগনেচার সুন্দর হয়নি। কথাটা শুনে আনিস খুকখুক করে কেসে উঠল। খাবারের লোকমা গলায় আটকে যাওয়ার জোগাড়। ফটোশ্যুট, ইনডোর আউটডোর শ্যুট শেষ করার পর বড়রা তারা দিল সন্ধ্যা নেমে এসেছে। এবার বধূ বিদায়ের পালা।
এতক্ষণ হই হুল্লোড় চললো, এবার সবাই নিভে এলো। তাজদার আর রায়হান একটা চেয়ারে বসে আছে। বড় মামা এসে বলল, দুজন এখানে কেন? আসেন, বোনকে তুলে দিন। বড়রা তো আছে। ভাইদেরও দরকার। তাজদার আর রায়হানকে যেতে বলল। রায়হান যেতে যেতে বলল, আয়। শায়না বাবুকে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করতে করতে দূরে দাঁড়িয়ে সব দেখে যাচ্ছে। তাজদারকে দেখে এগিয়ে গেল। তাজদার তার দিকে একটা চেয়ার ঠেলে দিল। ও কিছু খেয়েছে? সে মেয়েকে কোলে গালে অজস্র চুম্বন করে শায়নার কোলে দিয়ে দিতে দিতে বলল, আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দেব না। বলেই সে চলে যাচ্ছিল। বর তাজদার সিদ্দিকের মতো হলেও না। শায়না বলল। তাজদার থেমে গেল। উত্তরটা ঝুলে রইল, নিজের কাছেও নেই সেই উত্তর। জীবনসঙ্গী হিসেবে সে কেমন? শায়না মেয়েকে দোল দিতে দিতে বলল, ময়নার বিয়ে হবে, সবচেয়ে ভালো বরটা আমার ময়নার, না মা? মেয়ে তাকে অস্ফুট স্বরে জবাব দিতে লাগলো। তার মায়ের মন সেই কথাগুলো বুঝে নিতে লাগলো। শারমিলা বলল, বাপরে বাপ, মেয়েটাকে একটু কোল থেকে রাখ, এদিকে দে, আমার কোলে দে, সবার সাথে একটু মিশতে দিস, সারাক্ষণ কোলে রেখে দিস না। সারাক্ষণ কোলে রেখে দিস, এজন্যই তো বেশিক্ষণ মাকে ছাড়া থাকতে পারে না। শাহিদা বেগম বললেন, সেটাই তো দেখছি, সারাক্ষণ কুলে নিতে ঘুরে, ঘুমালেও ঘুরে, ঘুমের বাচ্চাকে কুলে নিয়ে ঘুরতে নেই। শায়না হেসে হেসে বলল, ও বড় হয়ে গেলে তখন কোলে উঠতেই চাইবে না। সে মেয়ের মাথায় চুম্বন করতে করতে বলল, চলুন আমরা বউয়ের সাথে বাড়ি ফিরবো, আগে আগে গাড়িতে চলে যাই। তাজউদ্দিন সিদ্দিকী, রওশনারা, তাসনিম আর খালামণি ফুপুদের চোখে জল দেখে তাসনুবা নিজের চোখের পানি সংযত করতে করতে বলল, আমার কষ্ট হচ্ছে, প্লিজ স্টপ। এসব কি হচ্ছে? আপু কাটবে না, তিতলি স্টপ। সে কেঁদে ফেললো মাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে। আম্মু শেষ পর্যন্ত এলো না। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই সে আনিসকে বলল, আনিস ভাই, আমাকে গাড়িতে নিয়ে যান। টিস্যু দিয়ে চোখের কোনা হালকা চেপে নিতে নিতে চোখের পলক ফেলতে লাগলো সে। আশরাফ আনিসকে বলল, ওকে নিয়ে গাড়ি তোর। আনিসের মামারাও তাড়া দিল। শারমিলা, সাবরিনা এসে তাসনুবাকে নিয়ে গেল। তাজউদ্দিন সিদ্দিকী বারবার চোখ মুছছেন। তৌসিফ, তাজদার, রায়হান এক কোনায় দাঁড়িয়ে আছে। মামা ফুপারা তাদের মাথায় হাত বুলিয়ে বলছে, বোন সুখে থাকবে। পাড়ার ছেলেপেলেরা চিৎকার করছে, আনিস ভাই জিতছে, নুভা আপু জিতছে। শাহিদা বেগম চোখ মুছছিলেন। শাওন হো হো করে হেসে উঠল, হাততালি দিয়ে বলল, আম্মা কাঁদছো কেন? ওই দেখো, বউ কাঁদছে না, কাঁদছে শাশুড়ি। দূর হ গুলাম। তিনি রেগে মেগে হনহনিয়ে গাড়ির দিকে ছুটলেন। শাওন শায়নাকে বলল, মনি দেখ, আম্মা কাঁদছে। সে উচ্চস্বরে হাসছে। শায়না মায়ের দিকে কপাল কুঁচকে চেয়ে আছে। সর্বনাশ, তিতলি কাঁদছিল তাই তাসনুবা জানালা দিয়ে হাত বের করে তাকে ডাকলো। তিতলি ছুটে এলো। তাসনুবা পার্সটা তাকে দিল। এখানে অনেক চকলেট আছে। তিতলি পার্সটা নিয়ে দৌড়ে ক্লাবের ভেতরে চলে গেল। এক কোণায় বসে চকলেট খেতে খেতে তাসনুবার গ্যালারি ঘাটতে ঘাটতে তার ছবিগুলো দেখতে লাগলো। বরের গাড়ি উঠানে এসে থেমেছে। পরপর অনেকগুলো গাড়ি এসে থামলো। তাসনুবা গাড়ি থেকে নেমে উঠোনে দাঁড়ালো। কেউ বলছে চেয়ার দাও, কেউ বলছে এখানে বসার দরকার নেই। শাহিদা বেগম ও বোরখা পাল্টে শাড়ির আঁচল মাথায় টেনে এনে বউ বরণ করার জন্যে ছুটে এলেন, যা ননদ, বোন আর ভাইয়ের বউদের নিয়ে। তাসনুবা মিষ্টি মুখ করা শেষে হুট করেই বলল, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? আমার কাজ আছে, এক্ষুনি আসছি। সে তাদের বাড়িতে চলে গেল। তিতলি তার পার্সটা দিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করলো না। আশ্চর্য, সে গিয়ে ঢুকতেই হতভম্ব হয়ে গেল। সোফায় বাবা, তিতলি, দাদু সবাই কাছে। সবাই তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়লো, হাসার চেষ্টা করলো। এক কথায় সবাই লজ্জায় পড়ে গেছে। সে তিতলির কোল থেকে পার্সটা নিয়ে বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে আসতেই তৌসিফ বলল, আমাকে বললেই তো হতো। আমি না গেলে দেখতেই পেতাম না ওখানে সবাই এখনো কাঁদছে। আম্মু। শাহিদা বেগম বউকে ঘরে তুললেন। শায়না বাবুকে তৌসিফের কোলে দিয়ে এসে ঘরের কাজে লেগে পড়ল। দাদিমা ডাকলেন, শানু এদিকে আয় তো একটু। শায়না শাড়ি পাল্টে সালোয়ার পরে এলো। বলো। ভাবিকে মিষ্টি মুখ করা, ননদ ভাবির সম্পর্ক মিষ্টির মতো হোক। শায়না অল্প করে মিষ্টি কেটে তাসনুবার দিকে বাড়িয়ে দিল। তাসনুবাকে দোতলায় নিয়ে যাওয়া হয়েছে 10:30টার দিকে। আনিসের ঘরের সামনে এসে দাঁড়াতেই ভেতরে থাকা মেয়েগুলো দরজা খুলে দিল। সম্ভবত সবাই শায়নার মামাতো খালাতো বোন। তারা ঘর সাজানোর কাজ পেয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কি করছো তোমরা? সে ভেতরে পা রাখলো। তোমরা আগেও এরম সাজিয়েছো? প্রথমবার তো দারুণ। কত? শায়না এসে বলল, দরজা খোলো তো। সে একটা ব্যাগ নিয়ে এসেছে। তাসনুবার সাজগোজের জিনিসগুলো তার রুমে রাখা ছিল। সে ব্যাগটা নিয়ে রুমে ঢুকলো। এক কোণায় রাখতে রাখতে বলল,
এখানে রাখলাম। বলেই সে বেরিয়ে গেল। তাসনুবা ঘর জুড়ে খালি পায়ে হাঁটছে, দেখছে সব। আনিসুজ্জামানের ঘর ঠিক আনিসুজ্জামানের মতো। আনিস ঘর সাজানোর টাকা হিসেবে 3,000 ছাড়লো। তারপর সবাই দরজা ছাড়লো। দাদিমা ভেতরে বসে আছেন। তাসনুবা বিছানার উপর হাঁটু কুড়িয়ে বসে, তার উপর থুতনি ঠেকিয়ে বসে দাদিমার কথা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। দাদিমা হাসছে, সেও হাসছে। আসসালামু আলাইকুম। আনিস সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। দাদিমা বলল, হাতে ওটা কি? আনিস টেবিলের উপর রাখলো। প্যাকেট। বইয়ের জন্য বিরিয়ানি আনছে, রসকস তো আসছে দেখতেছি। আনিস কিছু বলল না। ফোনে শাওনকে বলল, তোদের নাচানাচি কবে থামবে? এত আওয়াজ করে গান বাজাচ্ছিস কেন? বিরহে গান দিচ্ছি, রিল্যাক্স। কান বরাবর মারবো চর। গান থামা। বড়রা সবাই বিয়ের জার্নি শেষ করে ঘুমাবে, বাবুদের ঘুম ভেঙে যাবে। তোদের লাফালাফি অন্য কোথাও গিয়ে কর। চুপ শালা, বেশি কথা বলিস। বিয়ে করে সরস হয়ে গেছে। শাওন। শাওন ফোন কেটে দিয়ে তার পছন্দের গান দিয়েছে যাতে বিরক্ত না করে। গান বাজছে, বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। দাদিমা চলে গেছে তাসনুবার কানের কাছে ফিসফিস করে। তাসনুবার হাতে এখনো চুড়ি বাজছে। আনিস তার দিকে ফিরল, বিরিয়ানির প্যাকেটটা তার কাছে রেখে বলল, এটা খাও, তুমি অল্প করে ভাত খেয়েছো। তাসনুবা প্যাকেটটা খুললো, চামচ দিয়ে ধীরে ধীরে খেতে লাগলো। বিফ বিরিয়ানি খুব মজার। আনিস শেরওয়ানি পাল্টে শার্ট পরে ওয়াশরুম থেকে বের হয়ে শাওনকে ফোন করে আবারও গর্জালো, শাওন, এইসব বন্ধ করবি? আরে আমরা এখানে ক্রিকেট খেলছি, তোর সমস্যা কি? আনিস তাজদারকে ফোন করলো। বারান্দায় বেরিয়ে তাজদারকে বলল, তাজ, এদেরকে থামাতো। শারমি আর সাবরিনের শাশুড়িরা আছে বাড়িতে, তোদের বাড়িতেও মুরব্বী আছে, দেখছিস কত আওয়াজে গান বাজাচ্ছে। এদের ধরে চ্যাং দোলাতে। তাজদার বলল, আমিও ক্রিকেট খেলেছি। বলেই সে ব্যাট উঁচু করে আনিসকে দেখালো। আনিস হতাশ কণ্ঠে বলল, বাচ্চার বাপও বাচ্চা হয়ে গেছে। কিন্তু আমি গান বাজানোর পক্ষে নেই। ওরা বাজাচ্ছে, নইলে নাকি খেলা জমছে না। আনিস ফোন কেটে দিল। গানের আওয়াজ একটু কমেছে। তাসনুবা বিরিয়ানি অর্ধেক তার জন্য রেখে দিয়েছে। আনিস তা দেখে বলল, আমি খাবো না, তোদের জন্যই এনেছি। তাসনুবা চুড়ি খুলতে পারছে না, চারটা খুলে হাত প্রায় ব্যথা হয়ে গেল, ছিঁড়েও গেছে। আনিস তা দেখে বলল, চুরির সাইজ ছোট হয়েছে বলনি কেন? আমি বেশি বড় চুড়ি পরি না। আনিস উপায়ন্তর না দেখে একটা বোল করে পানি নিয়ে এলো। তাসনুবার সামনে বসে বাম হাতে সাবান মেখে ধীরে ধীরে চুড়ি খুলতে লাগলো। বেশ সময় লাগছে যদিও। তাসনুবা সেই ফাঁকে ডান হাত দিয়ে চামচ করে তার দিকে বিরিয়ানি বাড়িয়ে দিল। মজার খাবার না খেলে নষ্ট হয়ে যাবে, খেয়ে নিন। আনিস কিছুটা অপ্রস্তুত বলল, পরে। তাসনুবা চামচটা তার মুখের সামনে রাখতেই খেতে বাধ্য হলো। আনিস তারপর ডান হাতে চুড়িগুলো খুলে দিতে লাগলো। ছেঁড়া জায়গায় সাবান লাগতেই জ্বালাপোড়া করছে খুব। আনিস তার হাত পানিতে ভিজিয়ে ফেনিয়ে আলতোভাবে চুড়ি খুলতে খুলতে বলল, জ্বলছে হালকা। বড় আম্মুকে ক্লাবে দেখলাম এক কোনায় বসেছিল, বাড়িতে নিশ্চয়ই বড়সড় ঝামেলা হয়েছে। তাসনুবা চুপ করে রইল। আনিস বলল, তাজ শাইনাকে বাসায় রেখে চলে যাবে বলছে, তার মানে আমি যা ভাবছি তাই? সে তাসনুবার দিকে চোখ তুলল। তাসনুবা এতক্ষণ পর চোখ নিচে নামিয়ে নিল। বাড়িতে ঝামেলা হলে বাসায় চলে যাওয়াটা ভালো অবশ্যই। আচ্ছা বেশ, আমি এইসব বিষয় নিয়ে কথা তুলব না, কিন্তু আমি তোমাকে কিছু কথা বলে রাখতে চাই যেগুলো খুব জরুরি। এখানে তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে এসে বলবে, অন্য কাউকে না। কোনো কিছুর মন মতো না হলে তৎক্ষণাৎ রিয়্যাক্ট করবে না। যদি তোমার গন্তব্য হয় শান্তি, তাহলে ওই শান্তি অবধি পৌঁছানোর জন্য তুমি মাঝখানের সব অহেতুক অযাচিত সব তর্ক বিতর্ক কথাবার্তা এড়িয়ে চলবে। সেখানে কথা না বললে তোমার কোনো ক্ষতি হবে না, সেখানে কথা না বলার চেষ্টা করবে। সবাই একসাথে কথা বললে শুনবে কে? এই কথাটা মাথায় রাখলে দেখবে নিজেকে নিয়েও নিজের কোনো অভিযোগ থাকবে না। শুধু এইটুকুই বলার ছিল, বাকি সব তুমি বুঝে নেবে, এমনকি আমাকেও। সে আবারও চোখ তুলল। তাসনুবা এবার চোখ সরিয়ে নিল না। আমার কথাগুলো কি বেশি কঠিন হয়ে গেল? তাসনুবা দুপাশে মাথা নাড়ল। ইন্টারেস্টিং। আনিস মুচকি হাসতে গিয়েও হাসলো না। চুড়ি খোলার পর তাসনুবা একটু স্বস্তি পেল। নোলক সে আগেই খুলে রেখেছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। দোপাট্টার পিনগুলো সাবধানে খুলবেন। আনিস তার পেছনে গিয়ে দাঁড়ালো। ধীরে ধীরে দোপাট্টা খুলে নিল। তারপর মাথার টিকলি, গয়না আর চুলের খোপা তাকে এবার অন্যরকম লাগছে। সে দ্রুত আয়নার সামনে থেকে সরে গেল। মেকআপ রিমুভার আর ক্লিনজার নিয়ে মুখ ধুতে চলে গেল। আনিস তার জন্য একটা গাঢ় খয়েরি রঙের সিল্কি সফট ফেব্রিকের শাড়ি বের করে রাখলো। তাসনুবা মুখ ধুয়ে বের হয়ে এলো প্রায় 20 মিনিট পর। শাড়িটা খুলে নতুন শাড়িটা পরে নিতে লাগলো। সে সমস্ত জড়তার সংকোচকে বিসর্জন দিয়েছে, কারণ সে জানে আনিসুজ্জামান আড়ালে দাঁড়িয়ে তৃষ্ণার্ত চোখে চেয়ে থাকার মানুষ নয়। হৃদয়ের প্রেমের আভাস
পাওয়া মাত্রই সেই অনুভূতিকে তুচ্ছ না করে তিনি বড় করে দেখেছেন। গভীর প্রেমে হাবুডুবু না খেলেও নিজের ভেতরে জেগে ওঠা সেই ক্ষণিকের ভালো লাগাটুকুকে তিনি সর্বোচ্চ মর্যাদা দিয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। একে ঠিক প্রথাগত প্রেম বলা যায় না, বরং নিজের হৃদয়ে সূক্ষ্ম অনুভূতিটুকুর প্রতি একনিষ্ঠ সম্মান প্রদর্শন বলা যেতে পারে। ছেলেপেলেরা গান বাজাচ্ছে, তাসনুবা সুন্দর করে গুছিয়ে শাড়ি পরতে জানে, তবে আজ কেন যেন গুছিয়ে পরা হলো না। আনিস ভাই শুনুন, বলো। এদিকে আসুন। আনিস তার শাড়ির দোপাট্টা গুলো গুছিয়ে রেখে পেছনে এসে দাঁড়ালো। বলো। তাসনুবা সামনে ফিরল, শাড়ির আঁচল কাঁধে তুলে হাত দিয়ে আঁচল নেড়ে বলল, ঠিকঠাক আছে? হুম। দাঁড়ান। সে টুপ করে আলো নিভিয়ে দিয়ে আচমকা আনিসের গলা জড়িয়ে ধরল। আনিস একটু ভেবাচাকা খেয়ে গেছে, খানিকটা পিছিয়ে গেল। অজান্তে একটা হাত তাসনুবাকে জড়িয়ে ধরল। তাসনুবা একদম শক্ত করে জড়িয়ে ধরেছে। আনিস নড়তে পর্যন্ত পারছে না। সে বিড়বিড় করে বলতে চাইল, আমি একটু। তার আগেই তাসনুবা বলল, চুলের কাঠিটা খুলে দে। আনিস অন্ধকারে হাতরে চুলের কাঠিটা আলগা করে দিল। বাদামি চুলগুলো ঝাঁপিয়ে পড়ল পিঠের উপরে। পরক্ষণে তাসনুবা তার দুই পায়ের উপর নিজের নরম শীতল পা দুটো তুলে দিল। এইবার হাঁটুন। আনিস অবাক হয়ে বলল, এভাবে হাঁটা যায়? হুম, বহুদূর। আনিস ধিল্লায় এক পা করে এগুতে লাগলো। বিয়ের সময়কার তুলে রাখা সেই চুম্বনখানা তাসনুবা সুদে আসলে আদায় করে নিয়েছে ফুলের বিছানায় ধসে পড়ার পর। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে দুজনাই নামাজ আদায় করেছে। আজকে যেহেতু ওয়ালিমা, সকাল থেকে বাড়িতে কাজ শুরু হয়েছে, মেহমান অনেকেই বাড়িতে আছে। সকাল সকাল তাসনুবার নাকে নাকফুল না দেখে শারমিলা শাশুড়ি বলে বসলো, বিয়ের পর বউদের নাক খালি রাখতে নেই। তাসনুবার নাকে প্রচণ্ড ব্যথা, তাই সে কোনো কিছু পরল না। ব্যথা কমলে ডায়মন্ডের নোসপিনটা পরবে, গোল পরতে তার ভালো লাগে না। মুরব্বি তার নাকে তারপরও নাকফুল না দেখে বিরক্ত হয়ে ছেলের বউকে বললেন, তোমার ভাইয়ের বউ তো কথাটা কানেও নিল না বৌমা। শারমিলা বলল, সব মেয়ে আপনার ফুতের বউয়ের মতো না। শানও দেখে নাক ফুল পড়ে না। শাশুড়ি মনে হয় এজন্যই কথা শুনিয়েছিল। বলে কয়ে একটা সাদা নাক ফুল কোনো মতে পরিয়েছি। বাপ রে বাপ, আজকালকার মেয়েরা এত তেধর। নাকফুল আর চুড়ি এখন অনেক মেয়েই পরে না মা, আমরাও পড়তাম না, আপনাদের কথার ভয়ে পড়ি। শারমিলা সুযোগ বুঝে শাশুড়িকে কথা শুনিয়ে বেরিয়ে গেল। সাবরিনা এসে তাসনুবার সুবিধা অসুবিধার কথা জেনে গেল। তাসনুবা জানালো কোনো অসুবিধা হচ্ছে না, তবে কফি হলে ভালো হতো। সে চা খায় না, এই বাড়ির কেউ কফিতে অভ্যস্ত না, সবাই চা খোর। সারাক্ষণ চায়ের কাপে টুংটাং লেগেই থাকে। সাবরিনা বলল, আচ্ছা শাইনা ভালো কফি বানাতে পারে, ওকে বলি। তাসনুবা বলল, আমি কিচেনে যাই, আমি বানিয়ে নিতে পারবো, সব তো আছে তাই না? সাবরিনা বলল, হ্যাঁ আছে, আপনি রান্নাঘরে যেতে পারবেন না, আম্মা বকাঝকা করবে, আপনি বসেন, আমি পাঠাচ্ছি। সাবরিনা বেরিয়ে যাচ্ছিল। তাসনুবা বলল, আপনার টাওয়ার কোথায়? সাবরিনা বলল, আপনার ভাইয়ার সাথে বাজারে গিয়েছে। আচ্ছা, বাবুরা কোথায়? আফনান ও নানুর কোলে, তাজনা বুড়ি এখনো ঘুম, ওনার ঘুম ভাঙতে দেরি আছে। আচ্ছা, ঘুম ভাঙলে এদিকে পাঠাবেন। আচ্ছা। সকালের নাস্তা ননদ ভাবি সবাই একসাথে বসে করলো। শারমিলা আর সাবরিন স্বাভাবিকভাবে কথাবার্তা বললেও শায়না অতটা বলল না। সে বাসায় উঠানে চিন্তিত আছে, কারণ দেশে আর মাত্র 3 দিন আছেন তাজদার সিদ্দিকী। এরই মধ্যে তার একটা ব্যবস্থা করে ফেলতে হবে। এই বাড়িতে সে থাকবে না, ওই বাড়িতে যাওয়ার প্রশ্নই উঠছে না। একটা বছর কোনো মতোই কষ্ট করতে হবে তাকে। শায়নার মামি আর খালাম্মারা নতুন বইয়ের সাথে এটা ওটা নিয়ে কথাবার্তা চলছে। তাসনুবা জবাব দিচ্ছে ঠান্ডা মাথায়। শায়নার ছোট মামি বললেন, মিশো তো আপনার পেজ থেকে 2-3 বার ড্রেস নিয়েছে। বিয়ে ঠিক হওয়ার পরও আমাকে বলেছে, আম্মু আনিস ভাইয়ের বউয়ের পেজ থেকে এই ড্রেসগুলো নিয়েছিলাম। মিশু শায়নার মামাতো বোন। তাসনুবা জেনে খুশি হলো, বলল, নেক্সট টাইম পরিচয় দিতে বলিয়ে। খালাম্মা বলল, বউ নিশ্চয়ই ডিসকাউন্ট দেবে। কেন নয়? তাদের খাওয়া দাওয়ার সময় হুট করে চৌকাট মারিয়ে ভেতরে পা রাখলো তাজদার। সবাই তাকে দেখা মাত্রই মাথার কাপড় তোলার জন্য অস্থির হয়ে উঠল। তাসনুবা সালাম দিল। তাজদার সালাম নিয়ে বলল, খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ। তাহলে বারান্দায় এসো, একটু কথা আছে। আপনাদের সকলের নাস্তা হয়েছে? শায়না মামি জবাব দিল, জি হয়েছে বাবা, আপনার হয়েছে? জি। ঈশানা বাবু ঘুম থেকে উঠেছে, কাঁদছে। শায়না খাওয়া রেখে উঠে চলে গেল। তাজদারের পিছু পিছু বেরিয়ে গেল তাসনুবা। শায়না মেয়েকে নিয়ে চলে এলো। ঘুম ঘুম চোখে সবাইকে দেখছে সে এখন সলিড খাচ্ছে। শায়না চেষ্টা করছে এক একদিন এক একটা খাবার দিতে, জাতীয় সব খাবারের টেস্টের সাথে পরিচিত হয়।
ভাত দেয় না বলে মুরব্বীরা হাজারটা কথা বলে। আমাদের বাচ্চাদের ভাত খাইয়ে বড় করেছি, এত কিছু দেওয়া লাগে নাই। নতুন নতুন মা হলে আজকালকার মেয়ে কত কিছু যে দেখায়। সায়না অবশ্য এসব কানে নেয়নি। তার মা চাচিরাও এভাবে বড় করেছে সন্তানদের। তাদের জানাও ছিল না বাচ্চাদের ভারী খাবার নয়, পুষ্টিকর খাবার দিতে হয়। তাছাড়া তাদের তখনও সামর্থ্যও ছিল না। সায়না নিজেই মেয়ের খাবার দাবার তৈরি করে, কাউকে এসব নিয়ে মাথা ঘামাতে হয় না। তার ছোটবেলাটা ভয়ঙ্কর ছিল। সে নিজেদের ছোটবেলার ছবি অ্যালবাম থেকে বের করে একবার ছিঁড়ে ফেলেছিল। এখন সে তার মেয়ের ব্যাপারে খুব সচেতন। সে যা পায়নি সব দেবে তার মেয়েকে, কোনোদিনও এক ফোঁটা অযত্ন হতে দেবে না। যে যাই বলুক না কেন সে এইসব বিষয় নিয়ে খুব একটা ভাবে না। সাবরিন বলল, ওকে আমার কোলে দে, তুই আগে খেয়ে নে। সায়না খালার কোলে দিয়ে ফেললো তাজনাকে। সে ঠোঁট টেনে টেনে কান্না শুরু করে দিয়েছে। ততক্ষণে সবাই বলছে, একেবারে ঢঙ্গি হয়েছে তাজদার সিদ্দিকির মেয়ে। সে যেন কথাগুলো বুঝতে পারছে, তাই এবার শব্দ করে কাঁদতে শুরু করলো। সায়না হেসে বলল, ঘুম থেকে উঠলে এরকমটা করে। আপা ছোট ভাইয়ার কোলে দে, একটু ঘুরিয়ে আনুক, আমি ওর খাবারটা রেডি করি। সে রান্নাঘরের দিকে চলে গেল। সাবরিন বঞ্চিকে নিয়ে চলে গেল। তাজনা তারপরও কাঁদছে। সবাই বলা বলি করছে বাসায় মেয়েকে নিয়ে একা থাকতে ওর কষ্ট হয়ে যাবে। তাজদারের কথা মনোযোগ দিয়ে শোনার পর তাসনুবা বলল, খালামণিদের বলো আম্মুকে নিয়ে যেতে। তাজদার মাথা নাড়ল। যাবে না, তুমি বলে দিতে পারো কাল ইসেনাকে দাওয়াত খাইয়ে আমাকে সাইনাকে নিয়ে বাসায় উঠতে হবে। এখন আম্মু অলিমায় না গেলে আনিস নিশ্চয়ই আমাদের বাড়িতেও যাবে না। ও তো বুঝে যাবে বাড়িতে কি চলছিল। ক্লাবে আম্মুকে দেখেও আমাকে প্রশ্ন করেছিল, আমি কিছু বলতে পারিনি। বড় ভাইয়া কিছু বলেনি? আম্মু বড় ভাইয়ের কথা কবে শুনছে? আব্বু, দাদু কারো কথা শোনার নয়, রান্নাঘর বাকিরা সামলাচ্ছে। উনি ঘর থেকে বেরো হচ্ছে না ভালো করে। যদি আজকে ক্লাবে না যায় আনিসকে আমি সবটা বলে দেব, বাকিটা তুমি ম্যানেজ করে নেবে। এখানে সব ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা দেখি কি হয়, তুমি টেনশন নিও না। ইসনার সাথে কথা হয়েছে? তাসনুবা মাথা নাড়ল। না। শাওনের কোলে কেঁদে যাচ্ছিল তাজনা। তাজদারকে দেখে শাওন এগিয়ে এলো। বাবরে, এটা কি জিনিস, কিছুতেই থামছে না। তাজদার কোলে নিতেই কান্না থেমে এলো। সে বাবার কাঁধে মাথা রেখে ফোপাতে লাগলো। তাজদার বলল, খাইনি বোধহয়। আনিস আর আশরাফ তখন বাড়িতে এলো। তাসনুবা তাদের দেখে ভেতরে চলে গেল। আশরাফ বলল, বাবা মেয়ে কি করছে? হে কি, মামার মুখ ফোলা কেন? ঘুম থেকে উঠে শেষ হবে তাই। আনিস বলল, চা কফি খাবে, ভেতরে চল। তাজদার বলল, আমি খাবো না। রান্নার কাজ কত দূর? আব্বারা আছে ক্লাবে, সব তো ঠিকঠাক বলছে। ওয়ালিমায় পরার জন্য তাসনুবা লেহেঙ্গা কিনেছিল ল্যাভেন্ডার কালার। লেহেঙ্গাটির বিশেষত্ব হচ্ছে তার কারুকাজ, তাকে মানিয়েছেও বেশ। আনিস পরেছে কালো পাঞ্জাবি। পাঞ্জাবিটা তাসনুবার পছন্দের। রসনারা ওয়ালিমায় এসেছেন। আসার পেছনে লম্বা একটা কাহিনী আছে। সকালে রায়হান স্পষ্ট করে বলে দিয়েছিল যদি তিনি ওয়ালিমায় না গিয়ে তাদের সবাই প্রশ্নের মুখোমুখি ফেলতে চায় তাহলে সে ওয়ালিমায় অ্যাটেন্ড করবে না। এমনকি তাজউদ্দিন সিদ্দিকী আর তার ভাই বোনেরা কেউ যেতে পারবে না। ব্যাস, এতেই কাজ হয়ে গেল। সবাই চেপে ধরে রসনারাকে নিয়ে গেল। রায়হানের এই সিদ্ধান্তের বেশ প্রশংসা করলো ঝিমলি। ছেলেটা কাজের হচ্ছে আজকাল। রসনারা সহ বেআইনরা সবার জন্য একটা টেবিলে বসেছিল। আনিস তার কলিগদের খাবার টেবিল থেকে ঘুরে এসে তাজদারকে বলল, বড় আম্মুরা টেবিলে বসেছে, একটু দেখেন তো সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা। তাজদার গেল, সবার পাতে মাছ মাংস তুলে দিয়ে আবার অন্য টেবিলে চলে গেল। রসনারা এক কোনায় বসে চুপচাপ খাচ্ছেন। আনিস এলো কিছুক্ষণ পর। বড় আম্মু রান্না ভালো হয়েছে? রসনারা মাথা দোলালো। হয়েছে। তাসনুবা দূর থেকে মাকে দেখে যাচ্ছিল। শাহিদা বেগমের হিজাব সরে গিয়ে এলোমেলো হয়ে গেছে। তাসনুবা ছবি তোলার আগে ঠিকঠাক করে দিল। তারপর মা আর শাশুড়ি মাঝখানে বসে ছবি তুলল। খাওয়া দাওয়া শেষ করে দুই পরিবারের ফ্যামিলি ফটো তোলা হলো, আলাদা আলাদা করে, আবার একসাথেও তোলা হলো। তৌসিফ সব শেষে শাওনকে বলল, এইটাই শেষ বিয়ে যেটাতে আমরা সবাই আছি। তারপর তুই শালা একা একা খাবি সব বিয়ে। শাওন তার পিঠ চাপড়ে বলল, লন্ডনে গিয়ে এই গরিবকে ভুলে যাস না। তৌসিফের মন খারাপ লাগছে। 1.5 মাস পর সে চলে যাবে। অনেক চড়ে বেড়ানো হয়েছে, এবার ক্যারিয়ারে ফোকাস করার পালা। ওয়ালিমার শেষের দিকে সবাই একজোট হয়েছিল। তখন রায়হান ভয় পাচ্ছিল কোনো তর্কাতর্কি না লেগে যায়। যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। তাজউদ্দিন সিদ্দিকী শায়নাকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য তাজদারের উপর খেপেছে। আফসার সাহেব আর শাহিদা বেগমকে বলেছেন তাদের জামাইকে যেন আটকায়। একটা ছোট বাচ্চা নিয়ে একা একা বাসায় থাকা অনেক কষ্টের। তাজদার বলল, কষ্টের হলেও কষ্টের, ও কষ্ট করবে, তোমরা করবে না। ওর বাসা যাওয়াটা কনফার্ম, সব ব্যবস্থা হয়ে গেছে, এখন আর বলে লাভ নেই। লাভ হতো যদি রসনারা বলতো, কিন্তু তিনি খাওয়া দাওয়া আর ছবি তোলা শেষে চলে গিয়েছেন বোনদেরকে নিয়ে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, এরা ছেলের মাঝখানে আমি শেষ,
এদের কেউ আমার কথা কানে তোলে না। যাও, যার যেদিকে ইচ্ছে চলে যাও। বেঁচে থাকতে এসব আমাকে দেখতে হলো। আশরাফ বলল, অন্তত সম্পর্ক ভালো থাকার জন্য আলাদা থাকতে হয় বড় আব্বু। সংসারে এইসব হয়। সাইনা এখন আলাদা থাকুক। আমার খালার মেয়েরা আছে, ওদের একজন থাকবে সাইনার সাথে। তাজউদ্দিন সিদ্দিকী আর কিছু বললেন না। তাজদারের ফুপুরা বলল, যেমন আমার ভাইয়ের বউ তেমন তার ফুতের বউ, খাপে খাপ। তাসনুবা এক কোনায় মন খারাপ করে দাঁড়িয়েছিল। সাইদা বেগম তাকে গিয়ে বলল, তুমি চলো, এইসব শুনে আর লাভ নেই। আনিস, চলে আয়। আনিস, সাবরিনা, শায়না, শারমিলা আর সাবরিনকে গাড়িতে তুলে দিল। তারপর বাকিদেরও ডেকে ডেকে গাড়িতে তুলে দিল। তাজদার, রায়হান, আশরাফ, তৌসিফ এরা ছিল ক্লাবে। সবাই মিলে পারিবারিক বিষয়গুলো আলাপ আলোচনা করে যে যার বাড়ি ফিরে গেল। রায়হান তাজদারকে বলেছে যাওয়ার আগে নুভার সাথে শায়নার মিল করিয়ে দিতে। ওদের মধ্যে দূরত্ব আছে বেশ, ওদের সম্পর্ক স্বাভাবিক না। আনিস পাশেই দাঁড়িয়েছিল, সে কথাটা চুপচাপ শুনল। আনিসের জামাই আদরের দিন বাড়িতে সবাই সতর্ক ছিল যাতে কোনোরূপ ঝামেলা না হয়, তাই দিনটা ভালোভাবে কেটেছে। তাজদারের মামি, ফুপু আর খালারা ছিল, তারা বেশ ভালোভাবে জামাই আপ্যায়ন করেছে। ওই দিন রাতে শায়না বাসায় চলে যাচ্ছিল, পাড়ার প্রতিবেশীরা সবাই জড়ো হলো। শায়না তার বাড়ি থেকে বের হলো। তাজনা এই কোলে ওই কোলে ঘুরে বেড়াচ্ছে। সে তৌসিফকে ডাকলো। তৌসিফ তাজনাকে নিয়ে আসতেই শায়না বলল, ভাই ওকে বাড়ির ভেতরে নিয়ে যাবেন না। তৌসিফ মাথা নেড়ে বলল, ওকে। শায়নার কথাটার অর্থ হচ্ছে বড় আম্মুর কাছে যাতে বাবুকে না নিয়ে যাওয়া হয়। তাজদার দাঁড়িয়ে আছে রসুনার ঘরের সামনে। সে বাসা থেকে এয়ারপোর্টে চলে যাবে, বাড়িতে আর আসবে না। তাই দাদিমার কথায় শেষমেশ দরজার সামনে এসে দাঁড়ালো। রসুনারা ভেতরে। রায়হান দরজা ধাক্কালো। তাজউদ্দিন সিদ্দিকী দরজা ধাক্কালো। শেষমেশ দাদিমাও এলেন। কড়া কয়েকটা কথা শোনাতেই তিনি ধীরে ধীরে দরজা খুললেন। তাজদার সাথে সাথে নিচু হবে কদম বুচি করলো। রসনারা মাথার উপর আলতোভাবে হাত রাখতেই তাজদার ওয়েস্টকোটের বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে এলো। শায়না গাড়িতে উঠে বসেছে, সবাই এসকে সালাম করে। তাজউদ্দিন সিদ্দিকী কিছু বলতে গিয়েও থেমে গিয়েছিলেন। কি বলবেন খুঁজে পেলেন না, তবে দাদিমা বললেন, তোমার শাশুড়ি দেখতে চাইলে নাতিকে একবার দেখিও। সবাই অবুঝ হলে তো চলবে না। শায়না মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে গাড়িতে বসে রইল। তাজদারও উঠে বসলো। গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল উঠোনে। শেষমেশ গাড়ি ছেড়ে দিল। তাজদার জানালার কোণে রেখে ঠোঁটের কাছে হাত রেখে গম্ভীর হয়ে জানালার বাইরে চোখ রেখে বসে আছে। শায়নাও জানালার বাইরে চেয়ে আছে, চোখ দুটো লালচে আর ফুলে গেছে কান্না রুখতে গিয়ে। শ্বশুর বাড়িতে তার ভালো বউ হয়ে থাকা হয়নি। গাড়িটা এগিয়ে যাচ্ছে নতুন বাসার দিকে। তাজদার তাজনাকে কোলে নিয়ে ঘুমোট পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো। একদিন ঠিক হয়ে যাবে সব, কিন্তু সে কথাটা শায়নাকে বলতে পারলো না। রাতে শাওন, আশরাফ, তৌসিফ, তাসফিন, রায়হান, তিতলি সবাই বাসায় গেল। আনিস বাইকে করে গিয়েছে তাসনুবাকে নিয়ে। তাজদার সবাইকে যেতে বলেছে, রাতের ডিনার সেখানে হবে। যদিও আনিসের রাতে শ্বশুর বাড়িতে খাওয়ার কথা, কিন্তু তাজদারের কথাই সবাই বাসায় চলে গেল। বাসায় সব লন্ডভন্ড তখন। সবাই যাওয়ায় সুবিধা হলো, হাতে হাতে সব জিনিসপত্র ঠিকঠাক করে দিল। তিতলি বলল, আমি এখানে 2 দিন থাকবো। তাসনুবা বলল, ভাইয়া চলে গেলে তখন? এখন চুপ করে বসে থাকো সবাই। তিতলি বলল, তুমি আর আনিস ভাই হানিমুনে যাবে না? ননসেন্স। ননসেন্স কেন? বিয়ের পর সবাই তো হানিমুনে যায়, আমিও যাব। তিতলি চুপ। আচ্ছা আনিস ভাই, তোমাকে কি গিফট দিয়েছে? কিসের গিফট? বিয়ের রাতে গিফট দেয় না? ফুল, চেন, আংটি। এই তো আংটি, এগুলো তো বিয়ের দিনই দিয়েছে। হাতটা বাড়িয়ে দেখলো তাসনুবা। তিতলি বলল, তুমি কি দিয়েছো? পেন্ডিং এ আছে। ঘড়ি দেবে? না, ওটা খুব সিম্পল হয়ে যায়। গর্জিয়াস কিছু দেব। কি দেওয়া যায় বলো তো তিতলি? তিতলি বলল, ফোন। ওনার ফোন আছে। তিতলি বলল, পারফিউম, ঘড়ি, শার্ট, প্যান্ট ইত্যাদি ইত্যাদি। নো, এইসবে হবে না, অন্য কিছু। তিতলি বলল, তোমার মাথাটা দাও। তাসনুবা বলল, আনিসুজ্জামানের মাথা আছে, মগজও আছে, তুমি তোমার মাথাটা বরকে দিও। সবাই একসাথে হয় ভীষণ হাসি ঠাট্টা মজা মাস্তি হচ্ছিল। তাজদার বাইরে থেকে খাবার অর্ডার করেছে যদিও, তবুও তৌসিফ আর শাওন মিলে ঝালমুড়ি মাখার প্ল্যান করলো। কিন্তু তাসনুবা পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল, কারণ ভাইয়া আর শাওন ভাইয়ের হাতে মাখা ঝালমুড়ি সে খাবে না। রাক্ষসগুলো ঠিকই হাত ধয় কি না সন্দেহ। হাত ধুয়ে মাখালেও সে খাবে না, কাউকে খেতে দেবে না। পেঁয়াজ কাটতে গিয়ে তার চোখ জ্বলতে লাগলো। তৌসিফ আর শাওন মজা নিতে লাগলো। আনিস ভাই তোমার বউ কাঁদছে। ওরা গুরুতর আলোচনা করছিল। এদের ঠাট্টা মশকরা তাদের বিরক্ত করায় রায়হান একটা ধমক দিল। সাথে সাথে সবাই ঠান্ডা। তাসনুবা হাসলো। কেমন লাগলো? তৌসিফ বলল, তুই বহুত ডেঞ্জারাস মেয়ে। শায়না এসে বাটিতে চানাচুর ঢালতে ঢালতে বাদাম বাছাই করে খেতে লাগলো।
বাদাম তার খুব প্রিয়। তাসনুবার বাদাম অপছন্দ। সে অন্য প্যাকেটটা ছিঁড়ে বাটিতে ঢেলে সব বাদাম বাছাই করে একটা ছোট্ট বাটিতে তুলে রেখে গ্লাভস পরে ভালো করে ঝালমুড়িটা মাখালো। শায়না ছোট বাদামের বাটিটা নিয়ে হেঁটে হেঁটে বাদাম খাচ্ছে। তাজনা খাওয়ার জন্য হাত নাড়াচ্ছিল। শায়না তার মাথায় চুমু খেয়ে বলল, আপনি খেতে পারবেন না মা? বড় বোলটা নিয়ে এসে তাসনুবা টি টেবিলের উপরে রাখলো। আশরাফ বলল, কিছুক্ষণ পরেই ভাত খাবি, এখন এইসব কেন? গল্প করতে করতে খান, কিন্তু এখন না ভাইয়া, সবাই আগে হ্যান্ড ওয়াশ করে নিন প্লিজ। সবাই তার জোরাজুরিতে উঠে গেল। আনিস উঠল না। তাসনুবা বলল, আপনি বসে আছেন কেন? আনিস ফোনে মগ্ন ছিল। তাসনুবা ডাকলো, আনিসুজ্জামান। আনিস চোখ তুলে তাকালো। তাসনুবা হাত বাঁকিয়ে বলল, কোন দুনিয়ায় আছেন? কি? হাত ধুতে চান? আমি চামচ দিয়ে খাবো। চামচে জীবাণু লাগবে, তারপর চামচ দিয়ে খাবারে, তারপর পেটে, সো প্লিজ। আনিস উঠে গেল। সে হাত ধুতোই। তাসনুবাকে একটু নাচানো, এই আর কি। সবাই বোল দিয়ে ঝালমুড়ি নিয়ে খেতে লাগলো। মজা হয়েছে খুব, তবে ঝালটা বেশি। তাজদার তাসনুবাকে বলল, খাইয়ে সব খিদা নষ্ট হয়ে গেছে। তাসনুবা বলল, ভাত তাহলে 12টার দিকে, এখন সবাই গল্প করুক। সে চলে যাচ্ছিল। তাজদার তাকে ডাকলো। নোভা, দাঁড়াও। তাসনুবা ঘাড় ফিরিয়ে তাকালো। শায়না আর তাজদার চোখাচোখি হতে শায়না সোজা হয়ে দাঁড়ালো মেয়েকে কোলে নিয়ে। তাজদার বলল, আমি কালই চলে যাব, সো তুমি মাঝে মধ্যে এখানে এসে শাইনাকে আর বাবুকে দেখে যাবে। তোমাদের মধ্যেকার ঝামেলা থাকলে মিটিয়ে ফেলবে। শাইনা? শায়না বলে উঠল, জি, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। ঝামেলা হবে কি নিয়ে? সবাই চুপচাপ শুনছে। এবার আশরাফ বলল, তাও হয়ে থাকলে দুজনের বসে কথা বলে নেওয়া উচিত। কথাবার্তা বন্ধ থাকলে এগুলো সমস্যা বাড়ায়। রায়হান বলল, কাজটা নোভা করবে, ও বড়, ওর এগিয়ে আসা উচিত। ছেলেরা সব কথা ধরে বসে থাকে না, মেয়েরা বসে থাকে বলে বাড়ির মধ্যকার পরিবেশ নষ্ট হয়। নোভা ভাইয়া কি বলেছে শুনেছ? তাসনুবার সাথে সাথে ইশারা দিল, জি শুনেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব। শায়না? জি ভাইয়া, আমি তো বলেছি আপুর সাথে আমার কোনো ঝামেলা নেই। আর এইসব নিয়ে আপনাদের এত ভাবতে হবে না, আমরা ঠিক করে নেব। তাও পুরনো রাগ ক্ষোভ সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করে, এগুলো চেপে চুপে রাখার জিনিস না। তাজদার তাসনুবার দিকে তাকিয়ে বলল, তাহলে আমি গেলাম। ওর ফাইনাল পরীক্ষার পর নিয়ে যাব, ততদিন ও বাসায় থাকবে। সবাই তো আছে, তুমি আর তিতলে আসা যাওয়া করবে। ওকে। ভাত খাওয়ার পর সবাই বেরিয়ে পড়েছে। তাসনুবা আনিসের বাইকের পেছনে বসতে বসতে বলল, বাড়ি ফিরবো না এখন। নতুন বউ নিয়ে রাতে বেশিক্ষণ বাইরে থাকা যায় না। কে বলেছে? তোমার শাশুড়ি। মুরব্বী মানুষ এসব উনি বলবেনই। আপনি সোজা যান, আজ সারা রাত ঘুরবো, আপনার কাল ছুটি আছে। সে বাইকে বসে আনিসের কাঁধে হাত রাখলো। পূর্ণ অধিকার নিয়ে সালোয়ার কামিজ পরে এসেছে। এখন মনে হচ্ছে শাড়ি পরে আসা উচিত ছিল। বাইকের গতি বাড়তেই তাসনুবা আচমকা শক্ত করে জড়িয়ে ধরলো আনিসকে। বুকের উপর বরফ শীতল দুটো হাতের স্পর্শ পেতেই আনিসের ভেতরে একটা অস্বস্তি খেলে গেল। বাইকের থ্রটল কমিয়ে দিল সে। স্পর্শ আলগা হতে তাসনুবাও হাত সরিয়ে নিল দ্রুত। খানিকটা সময় চুপ থেকে তাসনুবা হুট করে প্রশ্ন করল, আনিস ভাই, আপনি কোন রংটা সব থেকে বেশি পছন্দ করেন? সাদা গাধা। তাসনুবা থতমত খেয়ে গেল। খানিকটা ভ্রু কুচকে বলল, মানে গাধা কে? তুমি, আমি কোন দিক দিয়ে তোমার আনিস ভাই, এইসব মানুষে শুনলে কি বলবে? তাসনুবা খিলখিল করে হেসে উঠল। তারপর আবার আনিসের পিঠে মুখ গুজে দিয়ে বলল, এটা তো বেশ কিউট। আনিসের পিঠে একটা অদ্ভুত শিশিরানি অনুভূতিও হচ্ছে। সে অপ্রস্তুত, মেয়েটা বিপজ্জনক। আকাশের বুক চিরে আজ বিশাল রূপালী থালার মতো চাঁদ উঠেছে। চারিদিকে চাদরের মতো বিছিয়ে আছে মায়াবী জ্যোৎস্না। রাশি রাশি আলোর ছটায় চারিপাশ এমনভাবে ঝলমল করছে যে দেখে বোঝার উপায় নেই এখন গভীর রাত। এমন মোহময় একটা রাত কি চার দেয়ালের মাঝে বন্দি থেকে কাটানো যায়? তাসনুবা বাইক থেকে নেমে ধীর পায়ে হাঁটতে শুরু করলো। আনিস বাইকটা রাস্তার ধারে স্ট্যান্ড করিয়ে তার পিছু নিল। কিন্তু আনিসের মনোযোগ তখনও ফোনের স্ক্রিনে। তাজদার মেসেজ দিচ্ছে আর সে তার রিপ্লাই দিতে ব্যস্ত। তাসনুবা একবার ঘাড় ফিরিয়ে তারে নির্লিপ্ততা দেখে চরম বিরক্ত হলো। সে আচমকা থমকে দাঁড়িয়ে আনিসের হাত থেকে ছো মেরে ফোনটা কেড়ে নিল। তারপর আগের চেয়েও দ্রুত লয়ে হাঁটতে শুরু করলো। আনিস অবাক হলেও কোনো প্রতিবাদ করলো না। নিঃশব্দে তার ছায়া অনুসরণ করতে লাগলো। আনিস নিস্তব্ধতা ভেঙে প্রশ্ন করলো, আমরা আর কতদূর পর্যন্ত হাঁটবো? তাসনুবা না থামিয়ে জবাব দিল, যতক্ষণ না আমার মন চায়। আনিস আবারও চুপ হয়ে গেল। তার এই নীরবতা তাসনুবাকে আরো খেপিয়ে তুললো। সে আচমকা দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করলো, আপনি এত কম কথা বলেন কেন? কই, আমি তো বেশ কথা বলি, সবাই তো তাই বলে। তাসনুবা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে বলল, তাহলে কি শুধু আমার বেলাতেই আপনার শব্দভাণ্ডার ফুরিয়ে যায়? আনিস কিছুটা থতমত খেলো। ইতস্তত করে বলল, হয়তো তাই। আবার স্বীকারও করছেন?
অস্বীকার করার মতো কিছু তো খুঁজে পাচ্ছি না। তাসনুভা আবারও হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, আপনি মেয়েদের দিকে খুব কম তাকান। আনিসের সোজাসাপটা উত্তর। না, বরং বেশিই তাকাই। এটাও নির্দ্বিধায় স্বীকার করছেন? আনিস এবার একটু হেসে সংশোধন করলো, না, আসলে তেমন একটা তাকাই না। থাক, আর ভালো সাজতে হবে না। মিররে আপনি আমার দিকে তাকিয়েছিলেন, আমি দেখেছি। আনিস এবার থামলো। সরাসরি তাসনুবার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তো আমি তাকাবই। তাসনুবার কণ্ঠে এক চিলতে কৌতূহল। কেন তাকাবেন? আনিস কোনো কথা বলল না, তবে তার মৌন চাহনিতে হাজারো না বলা উত্তর লুকিয়েছিল। তাসনুবা কাঙ্ক্ষিত জবাবটা পেয়ে অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করলো। তার সেই মৌন সম্মতির পর তারা আবারও হাঁটতে লাগলো। রাস্তার দুই পাশের গাছপালাগুলোর চাঁদের আলোয় রূপালী অবয়ব ধারণ করেছে। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা বাতাসের সনসন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তাসনুবা ফোনের স্ক্রিনটা অফ করে নিজের মুঠোয় পুরে নিল। কিছুক্ষণ আগের বিরক্তিটা এখন আর নেই। সে আর চোখে একবার আনিসকে দেখলো। আপনি পেছনে হাঁটছেন কেন? আনিস বলল, তুমি আগে হাঁটতে চাইছো তাই। তাসনুবা তার হাত ধরে পাশে টেনে এনে বলল, আপনি জানেন মাঝে মাঝে কোনো কথা না বলেও শুধু পাশাপাশি হাঁটতেই পৃথিবীর সব থেকে সুন্দর গল্পগুলো বলা যায়। আনিস মাথা দুলিয়ে বলল, আজ শুনলাম। আপনাকে একটা কবিতা শোনাই? আনিস বলল, হাসবেন না কিন্তু। সে আগে থেকে সাবধান করে দিল। আনিস মাথা নেড়ে বলল, এত মহৎ আমি নই। তাসনুবা বুকে হাত ভাঁজ করে হাঁটতে হাঁটতে বলল, না থাক, বলবো না। আনিস জোর দিয়ে বলল, বলো। না না, আমি পারি না। তাসনুবা এবার আগে আগে হাঁটতে লাগলো। ফোনে মনোযোগ দিয়ে বলল, হোয়াটসঅ্যাপ চেক করুন। আনিস হোয়াটসঅ্যাপে ঢুকলো। তাসনুবা একটা পংক্তি পাঠিয়েছে। শব্দটা ছুটি নিয়েছে, মৌনতা পেয়েছে ঠাই। তোমার পাশেই হেঁটে চলাতে জীবনের সবটুকু সুখ পাই। এটা জোরে জোরে পড়ে শোনান আনিসুজ্জামান। আনিস মাথা তুলে বলল, কোথায় পাবো এসব? এইসব তো বাচ্চাদের মতো কথাবার্তা। তাসনুবা পিছু হাঁটতে হাঁটতে হেসে বলল, বলুন, কবিদের মতো করে বলুন। আনিস বলল, আমি আবৃত্তি পারি না, তোমার ভালো লাগবে না। তাসনুবা আরো একটা পংক্তি পাঠালো। হাজার বছর চলবো সাথে, ফুরবে না এই পথ, হৃদয় গভীরে জমা থাকুক দুজনের সকল শপথ। গন্তব্যহীন এই মিছিলে আমি শুধু তোমারই হই, পৃথিবী হারাক নিজের পথে আমি তোমাতেই রই। আনিস পড়তে পড়তে হাঁটতে লাগলো। মাথা তুলে বলল, এটা ঠিকঠাক। তাসনুবা হাসি মুখে বলল, আরও একটা দিয়েছি। আনিস হাঁটতে হাঁটতে সেটা উচ্চারণ করে পড়তে লাগলো। পৃথিবী যদি থমকে দাঁড়ায় ভিড়ের কোলাহলে, আমারও না হয় হারিয়ে যাব নীরবতার এই ছলে। সে তাসনুবার দিকে তাকালো, ভ্রু তুলে বলল, এটা ভালো ছিল। আমার মতো? আনিস হেসে ফেললো। তাসনুবাও ধীরে ধীরে পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আমার মতো দিগ্ভ্রান্ত নাবিকের কম্পাস হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার আনিসুজ্জামান। আনিস মনোযোগ দিয়ে শুনল, তারপর কপাল কুঁচকে বলল, কিন্তু পথ হারানোর নাবিককে পথ দেখানোতে কোনো বাহাদুরি নেই। বাহাদুরি তো তখন যখন নাবিকটি নাবিকের অপর পূর্ণ ভরসা রাখে। আমার উপর এই বিশ্বাসটুকু রাখার জন্য তোমাকেও ধন্যবাদ। তাসনুভা আচমকা ছুটে এসে তার গলা জড়িয়ে ধরে বলল, এবার বাইক অব্দি আমাকে কোলে করে নিয়ে যান, আমার পায়ে ব্যথা করছে। আনিস হকচকিয়ে গিয়ে বলল, তোমার এই পায়ে ব্যথার অজুহাতটা কিন্তু বড্ড সেকেলে, জানো নারা। সরাসরি বললেই পারতে, কোলে ওঠার ইচ্ছে হচ্ছে। তাসনুভা বলল, জি আনিসুজ্জামান সাহেব, আমার আপনার কোলে ওঠার ইচ্ছে হচ্ছে। আনিস তাকে শেষমেশ কোলে তুলেই নিল। তারপর মুখের দিকে তাকিয়ে বলল, বাইক অব্দি তো নিয়ে যাব, কিন্তু পথে যদি ট্রাফিক পুলিশ ধরে জিজ্ঞাসা করে এই বড়সড় বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন, তখন কিন্তু আমি নির্ঘাত বলবো উনি হাঁটতে ভুলে গেছেন। ওনার জন্য একটা ফিডার আর দোলনার ব্যবস্থা করুন। আপনি তো বড় অদ্ভুত মানুষ। দিগ্ভ্রান্ত নাবিককে পথ দেখানোর সময় খুব বড় বড় কথা, আর কোলে তুলে একটুখানি পথ চলতে পুলিশের ভয়। আনিস একটু থমকে দাঁড়ালো। তাসনুবার চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল, যেটা তাসনুবাকে প্রতিবারই একটু থমকে দেয়। সে তাসনুবার ওজনটা আরেকটু ভালো করে সামলে নিয়ে জবাব দিল, সমস্যা সেখানে নয়, সমস্যাটা আমার হৃৎপিণ্ডের। ওখানে যে ড্রাম বাজানোর শব্দ করছে, কোনো ট্রাফিক পুলিশ যদি সেই শব্দ শুনে ফেলে তাহলে নির্ঘাত আমাকে পাবলিক ডিস্টারবেশনের দায়ে অ্যারেস্ট করবে, দেখে নিও। আপনার হৃৎপিণ্ডের কি সমস্যা?
আমি কোনো দিন কোনো মেয়ে কোলে নিয়েছি? আনিসের এই কথাটা শুনে তাসনুবা খিলখিল করে হেসে উঠল। আনিসের গম্ভীর মুখটার দিকে তাকিয়ে তার মনে হলো এই মানুষটা এমন কেন। সে হাসতে হাসতে আরও একটু নিবিড় হয়ে আনিসের গলা জড়িয়ে ধরল। তারপর আচমকা তার লাল হয়ে যাওয়া শক্ত গালটাতে আলতো করে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, ব্যাস, কোল থেকে এবার নামিয়ে দিন মিস্টার আনিসুজ্জামান। আমার আজকের মিশন কমপ্লিট। আনিস একটু থমকে দাঁড়ালো। পায়ের নিচের রাস্তাটা স্থবির হয়ে গেল। সে এক পলক তাকিয়ে গম্ভীর স্বরে পাল্টা প্রশ্ন করলো। এত বড় চক্রান্ত? তাসনুবা মাটিতে পা রেখে আনিসের দিকে তাকিয়ে বলল, চক্রান্ত নয় মিস্টার কম্পাস, একে বলে লাভ স্ট্র্যাটেজি। আপনাকে একটু অপ্রতিভা হতে দেখাটাও তো আমার এই জঘন্য জীবনের অন্যান্য একটা পাওনা। বলেই সে আগে আগে হেঁটে বাইকের কাছে চলে যেতে লাগলো। আনিস কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর তার পেছন পেছন হেঁটে যেতে লাগলো। বাইকের স্ট্যান্ডে তোলার শব্দটা নিঝুম রাতে বেশ জোরেই শোনা গেল। আনিস বাইকে উঠে স্টার্ট দিতে তাসনুবা পেছনে এসে বসলো। তবে এবার আর দূরত্ব বজায় রেখে বসলো না। আনিসের পিঠে নিজের চিবুক ঠেকিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো তার কোমর। বাইক চলতে শুরু করলে বাতাসের ঝাপটা এসে তাসনুবার অবাধ্য চুলগুলোকে আনিসের মুখে উড়িয়ে দিতে লাগলো। সে কাঁধে মুখ গুজে অস্ফুট স্বরে বলল, আপনার পারফিউমটা ভালো। আনিস বলল, আমার এবার মনে হচ্ছে নির্ঘাত তোমার গায়ে কিছু একটা ভর করেছে। তাসনুবা শার্ট খামচে ধরে তার পিঠ কামড় বসানোর চেষ্টা করতে করতে বলল, ওকে, লেট মি প্রুভ ইট। আমি চলে গেলে কার কি যায় আসে? তাজদারের নির্বিকার প্রশ্নে শাইনা ওর ঠিক সামনে এসে বসলো। মুখের দিকে চেয়ে বলল, আপনার কি এখন আমার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে? আমার দিকে তাকান। তাজদার তাকালো। বিছানায় পা লম্বা করে ছড়িয়ে বসে আছে সে, কোলে ল্যাপটপ। একটু আগে দুজন ফজরের নামাজ শেষ করেছে। বাইরে সকাল থেকে অঝরে বৃষ্টি। আজ বাবুনিকে নিয়ে বাইরে যাওয়ার অন্যরকম একটা পরিকল্পনা ছিল, কিন্তু বৃষ্টির তোরে সবটাই বরবাদ। শাইনা উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে দেখে তাজদার ধীর স্বরে বলল, ইচ্ছে হচ্ছে। শাইনা চটজলদি জবাব দিল, ওকে, শুরুটা তবে আমিই করি। করো। আপনার দোষ দিয়েই শুরু করা যাক। তাজদার মাথা হেলিয়ে সম্মতি দিল। যাক। শাইনা অভিযোগে ঝুলি খুলল। যেমন ধরুন, দেশ ছাড়ার আগে আপনি সবসময় এমন ভাল্লুক সেজে বসে থাকেন, দাড়ি গোঁফ চুল কাটেন না, তারপর কাল আমার গাল ছেড়ে দিয়েছেন। এই ব্যথা আমাকে আগামী 7 দিন সহ্য করতে হবে। তাজদার বাঁকা হেসে বলল, ননসেন্স, এগুলো কখনো দোষের তালিকায় পড়ে? শাইনা আরো একটু এগিয়ে এলো। অফকোর্স পরে। পড়লে তো ভালোই। তুমি তো আর আমায় এমনি এমনি সারাক্ষণ মনে রাখবে না। গালের ব্যথা যদি আমার কথা মনে করে দেয়, তাই ব্যাপারটা পজিটিভলি নিতে হচ্ছে, তাই নয় কি? শাইনা দমে যাওয়ার পাত্রী নয়। সে বলল, ব্যাপারটা ইন্টারেস্টিং। এবার তবে এই অপরাধের শাস্তি নিন। তাজদার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, দাও। আগামী 24 ঘন্টা আপনি আমার আশেপাশে ঘেঁষতে পারবেন না। ওকে। তাজদারের ঝটপট সম্মতি শাইনাকে অবাক করে দিল। চোখ বড় বড় করে সে জিজ্ঞাসা করল, এত সহজে মেনে নিলেন? আপনাকে জিন ভূতে ধরেনি তো? না। শাইনা দোটানায় পড়ে দীর্ঘশ্বাস ফেলল। ওকে ফাইন, এবার বলুন সকালের নাস্তায় কি হবে? আম্মা কিছু মাংস দিয়েছিল, রুটি বানাবো। তাজদার এবার একটু ঝামটে উঠল। প্ল্যান তো আগে থেকেই করা, তাহলে আমাকে জিজ্ঞাসা করার কি দরকার? সব সময় আমাকে এমন ঝামেলা না করলে চলে না। শাইনা গাল ফুলিয়ে বিছানা থেকে নেমে যেতে তাজদার বিড়বিড় করে বলল, বেয়াদব। কথাটা কানে যাওয়া মাত্রই শাইনা তীরের মতো ছুটে এলো। বিছানায় তাজদারকে শুইয়ে ফেলে বালিশ দিয়ে চেপে ধরল। তাজদার সুযোগ বুঝে তার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের উপর টেনে নিল। শাইনার গালে আবারও দাড়ি ভর্তি চিবুকের খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, শাস্তি কিন্তু দেওয়া হয়েছে আশেপাশে ঘেঁষার জন্য, বুকের উপরে উঠে আসার জন্য কোনো নিষেধাজ্ঞা ছিল না। শাইনা গালে হাত দিয়ে তার দিকে চেয়ে বলল, নাম্বার 1 বেয়াদবটা কে? সে যে বেয়াদব হতে বাধ্য করে। খিদে লেগেছে, রান্নাঘরে যাওয়া যাক। এইসব মন ভরলেও পেট ভরবে না। শাইনা তাকে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তাজদার হকচকিয়ে বলল, কি হচ্ছে এইসব মমতাজ? রান্নাঘরেও আপনার আদর্শ হাত ঝরে ঝরে পড়বে, তাই আগে থেকে সাবধানতা অবলম্বন হলো। তাজদার ঘরময় পায়চারি করতে করতে ঘুমন্ত মেয়ের দিকে তাকালো। মেয়েটাও ঘুমাচ্ছে। আশ্চর্য, দিনে দুপুরে সে এমন অত্যাচারিত হচ্ছে, প্রতিবাদ করার মতো কেউ নেই। দরজা খোলা মাত্রই তাজদার হাফ ছেড়ে শায়নার দিকে তাকালো। শায়না হাসি মুখে বলল, কিছু করার ছিল না বাবু মশাই, আপনাকে এখানে বেঁধে রাখার পর কাজটা আরামসে করেছি। সারাক্ষণ চুপচুপ করলে তাদের এভাবে বেঁধে রাখা দরকার। এত বড় জঘন্য অপবাদ নিয়েও তাজদার চুপ করে রইল। বিষয়টা ভীষণ আশ্চর্যের। শায়না আশ্চর্য হলো, কিন্তু প্রকাশ করলো না। তবে তাজদার সিদ্দিকীর চেহারাখানা দেখার মতো হয়েছে। না তিনি পারছেন প্রতিবাদ করতে, না পারছে পাল্টা জবাব দিতে। কারণটাও খুব সোজা। সে ট্রে টেবিলের উপর রাখলো। তাজদার রুটির সাইজ দেখে বলল, রুটি তো ছোট হয়ে গেছে।
সায়না রুটিটা তার সামনে তুলে ধরলো। 3টা রুটি মিলে একটা রুটি বড় হবে না? তাজদার সন্তুষ্ট চিত্তে মাথা নাড়ল। ভালো। বিয়ে যখন করেছি তখন বউয়ের কথাতে শেষ কথা। সায়না বলল, আর একটু আগে বুঝে গেলে ভালো হতো। সে চেয়ে টেনে খেতে বসলো এবং ইশারায় সায়নাকেও পাশে বসতে বলল, কিন্তু সায়নার বসা হলো না। ওপাশ থেকে বাবুনি কেঁদে উঠেছে। সায়না দ্রুত সেদিকে পা বাড়ালো। বাবুকে কোলে নিয়ে এসে তাজদারের কাঁধের কাছে এসে উকি দিল। তাজদারও রুটির লোকমা মাংসে ডুবিয়ে পরম মমতায় তার মুখে তুলে দিতে লাগলো। কিছুক্ষণ পরেই খেয়াল হলো তার হালকা নীল শার্টের কাতটায় ঝোল পড়েছে। সায়নাও তা খেয়াল করলো। সে দৌড়ে এলো, চট করে তার মুখটা সেখানে ভালো করে মুছে দিয়ে বাকিটা তাজদারের গালে মুছে দিয়ে সরে গেল। তাজদার টিস্যু দিয়ে শার্টটা মুছতে মুছতে ওয়াশরুমের দিকে হেঁটে গেল। শার্ট থেকে দাগ সরিয়ে নিল। গাল থেকে নয়। দুপুরে খিচুড়ি হয়েছে, ডিম ভাজা, মাংস ভুনা দিয়ে দুপুরের খাবারটা বেশ মজা করে খাওয়া দাওয়া হয়েছে। তাসনুবা এসেছে শোরুম থেকে ফেরার পথে। সে কিছুক্ষণ অপেক্ষা করবে। আনিস অফিস থেকে ফেরার পথে নিয়ে যাবে। সে এটাও বলেছে অফিস থেকে আসার পথে সে সব বাজার সদাই করে দিয়ে যাবে। তাজদার যেন কোনো চিন্তায় না থাকে। তাজদার তবুও সায়নাকে নিয়ে বাজার করতে বের হলো। তাজনাকে তাসনুবার কাছে রেখে। কাল সন্ধ্যায় তার ফ্লাইট। আজকের মধ্যে সায়নাকে সব গুছিয়ে দিতে হবে। বাজারে তেমন ভিড় নেই আজ। সায়না একটা শর্ট বোরকা, হিজাব আর মাস্ক পরেছে, পায়ে কেডস। তাজদারের পরনে কালো শার্ট। সায়না তার হাতটা শক্ত করে ধরে আছে। তাজদার মাছের বাজারে ভেতরে নিয়ে গেল তাকে। সায়না তার পিছু হেঁটে হেঁটে হরেক রকমের মাছ কিনলো। মাছ বিক্রেতারা মজা করছে তাদের সাথে। এই ঝড় বৃষ্টিতে বউকে নিয়ে মাছ কিনতে আসে কে? এটা যতটা জরুরি ছিল তার চেয়ে বেশি দুজনের বাইরে একটু সময় কাটানোর অজুহাত বলা চলে। শাকসবজি খুব বেশি কিনলো না। মশলাপাতি আর আটা, ময়দা আর যা যা লাগে সব কিনে নিল। বেবি কেয়ার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, সেই সবও কিনে নিল। সায়নার ইচ্ছে করছিল রিকশায় চড়তে। কেন রিকশায় চড়ার ভূত মাথায় চেপেছে সে জানে না। তাজদার কথা শুনে রিকশা ডেকে নিল। রিকশার হুট তোলা ছিল। সায়নার ইচ্ছে করছিল একটু ভিজতে। কাছের মানুষ কাছাকাছি পাশাপাশি থাকলে এমন এমন উদ্ভট ইচ্ছে জাগে বুঝি, কে জানে। তবে সায়নার আজ বড্ড ভালো লাগছে। তাজদার সামনের দিকে গম্ভীর হয়েছে, জানতে চাইল জ্বর হলে তখন কি করবে? সায়না তার দিকে তাকালো, ছোট্ট করে বলল, আপনাকে হয়তো মিস করব, নাও করতে পারি, আবার এমনও হতে পারে আপনাকে আমি বলবো ফ্লাইট মিস যাক, চলে আসুন। তাজদার তার জবাব দিল না। কাদা ফুলের মালাটা নিয়ে তার হাতে জড়িয়ে দিতে লাগলো। বাজার করে ফেরার পথে কিনেছিল তাজা ফুল, তাই সুগন্ধি বেশি। সায়নার হঠাৎ করে কেমন একটা লাগছে। তাজদার সিদ্দিকি ফুলটা জড়িয়ে দিতে ব্যস্ত, যেন এই মুহূর্তে এই কাজটি চাইতে মূল্যবান কিছু আর হতেই পারে না। সায়না ডাকলো, শুনছেন? আমার হঠাৎ কান্না পাচ্ছে, মানে কেমন কেমন লাগছে। কাঁদো। কেন কাঁদবো? পৃথিবীতে সবথেকে চমৎকার দৃশ্য কোনটি জানো? সায়না তার মুখের দিকে চেয়ে বলল, কোনটা? তাজদার মালাটা জড়িয়ে দিতে দিতে বলল, তোমার প্রিয় মানুষটা তোমার জন্য কাঁদছে। তোমাকে ভেবে কাঁদছে, তোমাকে হারানোর ভয়ে কাঁদছে, তোমাকে না পাওয়ার ভয়ে কাঁদছে। তাই আমি চাই তুমি কাঁদো। তোমার এই চোখের জল আমার প্রতি তোমার এই শ্রেষ্ঠত্বের সমর্পণ। বলেই সে সায়নার দিকে ফিরল। তার কাপা কাপা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, লোকে বলে চোখের জল অপচয় করতে নেই। মাঝে মধ্যে সেই অপচয়টুকু পৃথিবীর সব সঞ্চয়ের চেয়ে বেশি দামি হিসেবে গণ্য করা হয়। তুমি এইটুকু অপচয় করতেই পারো, করো। সায়না চোখ মুছতে মুছতে বলল, আপনাকে একটা প্রশ্ন করি? করো। ভালোবাসা মানে কি? এত সহজ প্রশ্ন নিজের বরকে কেউ করে না অবশ্য। তবুও সায়না করলো, শুনতে ইচ্ছা করলো। কেন শুনতে ইচ্ছে করলো সে নিজেও জানে না। তাজদার তার হাতটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে ঘষতে ঘষতে নিজের মুখের কাছে এনে গম্ভীর হয়ে বলল, ভালোবাসা মানে ভালো রাখার দায়িত্ব নেওয়া, এর উপরে আর কোনো সত্য নেই। তারা যখন বাসায় ফিরল তখন দেখলো তিতলি, তৌসিফ আর শাওনও এসেছে। সবাই হাসি ঠাট্টা করছে, গান ছেড়ে দিয়ে নাচছে। সেগুলো আবার তিতলি হাসতে হাসতে ভিডিও করছে। সায়না তাদের দেখে খুশি হলো। তারপর তাজদারের দিকে তাকালো। তাজদার কপাল কুঁচকে তাদের নাচ দেখে যাচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে সায়না গলা খাকারি দিতে সবাই থেমে গেল। তৌসিফ লাজুক হেসে মাথা চুলকে বলল, ইয়ে মানে? তাজদার ঘরে পা রাখতে রাখতে বলল, 1.5 মাস পর মনে মনে বের হয়ে যাবে। এখন করে নেন লাফালাফি। আনিস কখন আসবে? তাসনুবা বলল, অফিস থেকে বের হয়ে এদিকে চলে আসবে বলেছিল। জানি না কেন লেট হচ্ছে, বোধহয় বাড়িতে গিয়েছে। ফোনও রিসিভ করছে না। আবার ট্রাই করো। বলতে বলতে তাজদার ভেতরে চলে গেল। তাসনুবা কল দিতে লাগলো। আনিসুজ্জামান কল ধরছে না। তাসনুবা রাগ হচ্ছে। আরেকবার যদি কল রিসিভ না করে তাহলে সে আনিসুজ্জামানকে ব্লক লিস্টে রেখে দিবে। তৌসিফের আর মুড নেই। সে সোফায় গায়ে নিয়ে বসে পড়লো। মন খারাপ হয়ে গেছে। তিতলি তার পাশে এসে বসলো। ভাইয়ে ওই গানটা দাও। তৌসিফ কপাল কুঁচকে বলল, কোনটা? তিতলি গেয়ে শোনালো, ঢেকে ঢেকে জলে আগুন, জলে ছিটাই নেভে না, খোলা আছে মনে দুয়ার, বাইরে তুমি থেকো না। তাসনুবা বিরক্ত হয়ে বলল, তিতলি স্টপ, এসব কোনো গান হলো? তিতলি পাল্টা প্রশ্ন করলো,
আমার কি বিয়ে হয়েছে যে আমি তোমার মতো সারে প্রেমের কাহিনী শুনবো? শাট আপ। ওকে। তিতলি ঠোঁটের উপর আঙ্গুল রেখে তৌসিফকে ইশারা করলো গানটা দিতে। তৌসিফ গানটা দিতে তিতলি শাওনকে বলল। শাওন ভাই এবার নাচেন। শাওন বলল। চিচি বলো কি, আমি তো নাচতে জানি না। তিতলি বেশ গুছিয়ে বলল। আমি জানি আপনি নাচতে জানেন না, কিন্তু আপনি ব্যাঙের মতো লাফাতে জানেন। আপনি একটু ব্যাঙের মতো লাফাবেন প্লিজ, আমি ভীষণ খুশি হব। শাওন মাথা নাড়ল। তিতলি তাকে উৎসাহ দিয়ে বলল। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। শাওন মাথা নাড়ল পুনরায়। অসম্ভব। তিতলি অবাক হয়ে বলল। আমার এত মোটিভেশনেও কাজ হচ্ছে না। আসলেই হচ্ছে না। আমি কি করলে আপনি একটু ব্যাঙের মতো লাফাবেন? শাওন ও তৌসিফের দিকে তাকালো, তৌসিফও তার দিকে তাকালো। শাওন তারপর কান চুলকাতে চুলকাতে বলল। আসলে বেআইন হয়েছে কি, তোমার মুখে আমি ব্যাঙের মতো লাফাই কথাটা শুনে আমি ভীষণ লজ্জা পেয়েছি, তাই আমি জীবন আর নাচবো না। তিতলি বলল। আপনারা পুরুষ মানুষেরা সত্যি কথা শুনে এত লজ্জা পান কেন? বিষয়টা দুঃখজনক। তৌসিফ বলল। তোর দার্শনিক গিরি থামাবি? তিতলি তার পাশে এসে বসলো। আসলে আমার মনটা খারাপ, বোঝো না কেন? ভাই হয়েছো কেন? তাসনুবা বিরক্ত হয়ে বাবুকে নিয়ে ভেতরে চলে গেল। তৌসিফ তিতলিকে বলল। তোর মন ভালো ছিল কখন? তিতলি জবাব দিল না। তৌসিফ বলল। শাওন, ও সমস্যাটা কি? উদয় মাথা খারাপ করে আছে, সারাক্ষণ প্যান প্যান, ধরে একটা লাথি দিলে সব ঠিক হয়ে যাবে। তিতলি বলল। সমস্যা নেই, তুমি সাপের মতো মোচড়া মুচড়ি আর শাওন ভাই ব্যাঙের মতো লাফালাফি করে নাচলে আমার মনটা একটু ভালো হতো, এই আর কি। তৌসিফ শাওনকে বলল। শাওন, জীবনে প্রথমে একটা ঝুঁকি নিতে ইচ্ছে করছে। এই ঝোঁকের রাতে একে আমার নর্দমায় ফেলে দিয়ে আসে চল। শালি আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল। তোমাকে আরও 1.5 মাস আমাকে সহ্য করতে হবে। শাওন ভাই, আপনারও কি আমাকে অসহ্য লাগে? শাওন মাথা নাড়ল। না, লাগে না। তাহলে চলুন, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা বাড়ি চলে যাই। আপু আনিস ভাইয়ের সাথে ফিরবে। তারপর সে তৌসিফের দিকে চেয়ে বলল। তুমি একটা বিয়ে করো, বউ ছাড়া তুমি আর ভালো হবে না। তৌসিফ চিন্তিত হয়ে বসে রইল। সে একটা রিক্সা কিনবে, রিক্সা চালিয়ে বউ বাচ্চা পালবে, তবুও সে লন্ডনে যাবে না। ডিসিশন ফাইনাল। মাছ কেটে ফ্রিজে রাখার জন্য বেশ তাড়াহুড়ো করছিল শায়না। তাজদার মাছ কাটায় সাহায্য করছে, তবুও সে তাড়াহুড়ো করছিল। আর তখনই আঙ্গুল কেটে গেল। মাছের রক্ত বলে চালিয়ে দিল। তাজদার যখন টের পেল তার আঙ্গুল কেটে গেছে, সে ভীষণ রেগে রান্নাঘর থেকে বের করে দিল শায়নাকে। হাত কেটে ফেলবো আমার সাথে কাজ নিয়ে কারকেই করলে, নইলে কাল সকালে তোমাকে বাড়িতে পাঠিয়ে দেবো। তোমাকে একা এখানে রেখে যাব না আমি। আমি এখান থেকে কোথাও যাব না। আউট। গর্জে বলল তাজদার। শায়না মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তাজদার তড়িঘড়ি সিঙ্কে গিয়ে হাত ধুয়ে এলো। তারপর কোনো কথা না বলে তার কবজি ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। শায়নার কাটা আঙ্গুল থেকে রক্ত এখনো গড়িয়ে পড়ছে। বিছানার পাশে বসে সে ফার্স্ট এড বক্স টেনে নিল, তুলো বের করে অ্যান্টিসেপটিক ঢাললো, সতর্কবার্তা দিল। ব্যথা লাগছে? তুলোটা আঙ্গুলে ছোঁয়াতে শায়না হালকা কেঁপে উঠল। বাপরে। তাজদার খুব যত্ন করে রক্ত মুছল, তারপর ওষুধ লাগিয়ে গজ জড়িয়ে দিল। শায়না চোখ তুলে তাকালো। কাটা আঙ্গুলে ব্যথা নিয়েও হেসে বলল। এটাই শেষবার, পরের বার আঙুল কাটবো যখন আপনি দেশে থাকবেন। তাজদার কাজ থামিয়ে ভ্রু কুঁচকে শায়না চোখের দিকে তাকালো, কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো। মানে? শায়না তার দৃষ্টির গভীরে ডুব দিয়ে গম্ভীর গলায় বলল। মানেটা খুব সহজ। প্রিয় মানুষের সামনে আমরা ইচ্ছে করি একটু বেশি কাতর হতে ভালোবাসি, একটু ব্যথার বাহানা করি শুধুমাত্র তাদের কাছ থেকে একটু মনোযোগ আর এক চিমটি বাড়তি যত্নের আশায়। এই যে আপনি এত মনোযোগ দিয়ে আমার সাধারণ একটা ক্ষত সারিয়ে দিচ্ছেন, এই বিশেষ মুহূর্তটুকুর জন্যই হয়তো আমি বারবার আঘাত পেতেও দ্বিধা করব না। প্রতিবার আমি যাওয়ার আগে কেমন ষড়যন্ত্র। শায়না হাসলো। তাজদারের বুকের উপর নিজের চিবুকটা ঠেকিয়ে মায়ায় চোখ তাকিয়ে রইল। মুহূর্তে সে নিস্তব্ধতাকে তার নিজেই ভেঙে দিল স্বেচ্ছায় দেওয়া দুটো দ্রুত চুম্বনে। তাজদারের বুকের শার্টটা আলতো করে খামচে ধরে সে কিছুটা চটফটিয়ে উঠে দুষ্টুমির ছলে জিজ্ঞাসা করলো। মিষ্টি? হ্যাঁ, এত মিষ্টি যে এখন বুক জ্বালাপড়া করছে। আহারে আহারে। ড্রয়িং রুমে গান বাজছে। তাজদার দীর্ঘশ্বাস ফেলে ফার্স্ট এড বক্সটা একপাশে গুছিয়ে রাখলো। তার হাত সচল থাকলেও মনটা কোথাও আটকে গেছে, ভালো লাগছে না কিছু। সে নিজের অস্থিরতা লুকাতে চেয়েও পারল না, বিরক্ত হয়ে বলল।
সবাই মিলে ষড়যন্ত্র করেছে আমার সাথে। শায়নার তার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো, ধীর লয়ে দুহাত বাড়িয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। নিজের তপ্ত কপাল আর মাথাটা তাজদারের শক্ত পিঠের উপর চেপে দিয়ে চোখ বুঝলো সে। তাজদারের হৃদস্পন্দন শুনতে শুনতে ফিসফিস করে আওড়ালো, আপনার মন খারাপ নিশ্চয়? তাজদার শক্ত কণ্ঠে বলল, না। তাহলে? তাহলে কিছু না। আচ্ছা তাহলে একটু হাসুন। তাজদার সামনে ফিরল, চোয়াল শক্ত হয়ে উঠল, খুনাক করে রাগে গজগজ করে বলল, একটি সর্বশান্ত অসহায় মানুষের ক্ষতে প্রলেপ দিতে বলাটা সির্ফ তামাশা বোকাচন্ডি মমতাজ বেগম। শায়না হেসে উঠে তার বুকে গুজে যেতে যেতে বলল, আরে আমার অসহায় মানুষ। সবাই খেতে বসছিল, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। তাসনুবা বলল, আমি দেখছি। দরজা খোলা মাত্র সে আনিসকে দেখতে পেল। আনিসের হাতে একটা থলে, তাতে শাকসবজি আর অনেক বাজার সদাই দেখা যাচ্ছে। শাহিদা বেগম পাঠিয়েছেন। তাসনুবা জানতে চাইল, বাড়িতে গিয়েছেন? হুম। আর আমাকে ফোন দিতে মনে নেই? আমি তাড়াহুড়ো করছিলাম এখানে আসার জন্য, ফোনের দিকে মনোযোগ ছিল না, চার্জও ছিল না। রাগ করো না। খাওয়া দাওয়া হয়েছে? মাত্র বসেছি। আচ্ছা যাও খেয়ে নাও, আমি খেয়ে এসেছি। আশ্চর্য, খেলেন কেন? আমি ভাইয়াকে বলেছি আপনি এখানে খাবেন। আচ্ছা চলো, আমি ওকে বুঝিয়ে বলবো। তিতলি খেতে খেতে শাওনকে বলল, শাওন ভাই, আপনার আরও দুটো ভিডিও করার কথা, এর পরের গানটা কি হবে? শাওন বলল, মনের যে নেই কোনো কাম রে বন্ধু। মনেরও আবার কাজ থাকে? তা জানি না, আপনি দেবের গানের পাগল কেন? আমার ভালো লাগে। ভাইয়ে, তুমি আজকে একটা গান গাইবে? তৌসিফ খেতে খেতে মাথা নাড়ল। কেন কেন, একটা গান গাইবে আজকে? প্লিজ প্লিজ, ওই গানটা মনের কিনারে চলে আয়, এলোমেলো করে দে আমায়। তাসনুবা বলল, তুমি পড়া মুখস্থ করতে পারো না, কিন্তু তোমার অন্য সব মুখস্থ হয়ে যায়। সব গানের লিরিক্স তোমার মুখস্থ। তৌসিফ বলল, তুই বড় বোন হয়ে করিস কি? দোয়াদের দুটো দিতে পারিস না? তাসনুবা তিতলির দিকে তাকালো। তিতলি, তাড়াতাড়ি খাও, খেয়ে বাবুকে কোলে নাও, শায়না খেতে আসবে। আনিস ভাই আছে না, ওনাকে দাও, আমার খেতে সময় লাগে। উনি বাচ্চা সামলাতে পারবেন না, কথা কম বলবে। তিতলি হাড্ডিতে কামড় বসালো। তৌসিফকে বলল, ভাইয়ে, তুমি সত্যি গান গাইবে না? দৌড়ে দিবে একটা। আমি কি গায়ক যে গান গাইবো? তুমি তো মাঝে মধ্যেই বলো, তিতলি নি এদিকে আয়, তোকে একটা গান শোনাই। কি করে তোকে বলবো তুই কে আমার। তৌসিফ ধুম করে একটা কিল বসিয়ে দিল। তৌসিফ, তিতলির কাশি উঠে গেল। সে কাশি সামলে তৌসিফকে উল্টো একটা কিল বসিয়ে দিল। তাসনুবা চেঁচিয়ে বলল, মেজো ভাইয়া দেখো, এরা মারামারি করছে। তাজদার গর্জন করে উঠল পাশের রুম থেকে। সমস্যা কি? দুটোকে কান ধরে বের করে দিবে। তিতলি বলল, ও আমাকে আগে মেরেছে। তাজদার বলল, তৌসিফ তুমি কি ছোট বাচ্চা? তৌসিফ কিছু না বলে খাওয়া শেষ করে উঠে গেল ঝটপট। যাওয়ার সময় তিতলির মাথায় চড় মেরে দিল। তিতলি অভিশাপ দিল, তোর জীবনেও বিয়ে হবে না তৌসিফে। শাওন তাদের ঝগড়াঝাটি দেখে মনে মনে বলল, মেয়ে মানুষ ঝগড়া করার জন্য সেরা রে। তাজদার শায়না দুজনেই খেতে এলো। বাবু আনিসের কোল থেকে তিতলির কোলে গিয়েছে। তিতলির চুল টেনে ধরেছে। আজকাল চুল ধরলে সে আর চুল ছেড়ে দেয় না। তাজদার চেয়ার টেনে বসতে বসতে আনিসকে বলল, চলে আয়। আরে না, আমি খেয়ে এসেছি। আরও একবার খাওয়া যায়। অসম্ভব। তাসনুবা বলল, থাক, আর বলার দরকার নেই, উনি না খেয়েও তো আসতে পারতো। শায়না বলল, তারা তিনজন বসে খেয়ে নিল। তাসনুবা অল্প করে খেয়ে আগে ভাগে উঠে গেছে। বাবুকে নিয়ে তিতলি, তৌসিফ আর শাওন বাইরে চলে গিয়েছে। নিশ্চয়ই তিতলির আবদারে খাওয়া দাওয়া করে তার একটু হাঁটাহাঁটি করতে হয়। ইদানিং ভীষণ গুলুমুলু হয়ে যাচ্ছে সে। তার বরের খুব কষ্ট হবে কোলে নিতে। বরের কথা সে খুব ভাবে এখন থেকে। তাসনুবা এসে দেখলো আনিস একা একা বসে ফোন টিপছে। তাসনুবা বলল, আপনি অফিস থেকে আজ দেরিতে ফিরেছেন? আনিস মাথা তুলে তাকালো। হ্যাঁ, কলিগদের সাথে ছিলাম, সবারই দেরি হয়েছে আজ। আনিস আবারও ফোনে চোখ রাখলো। আর কিছুক্ষণ পর ফোন ধরা যাবে না, তাই সময়ের মধ্যে তার কাজ ছেড়ে নিচ্ছে। তাসনুবা বলল, সেখানে নাহিদা ফাইজাও ছিল? হুম। ও, আপনার ওই কালিকটা অনেক সুন্দরী। আনিস উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই কলিগটা? তাসনুবা অন্যত্র মুখ ফিরিয়ে রেখে বলল, ইয়েস। আনিস কপাল কুঁচকে বলল, হ্যাঁ সুন্দর। এখন? তাসনুবা ঝাঁঝালো কণ্ঠে বলল, আবার সুন্দরও বলছেন? তুমি তো বললে সুন্দরী। আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। কার সাথে বলবো? তাসনুবা রেগে যাচ্ছে। সে কথা বলতে বারণ করেছে বলে তৎক্ষণাৎ কার সাথে কথা বলবে সেই সুযোগ খুঁজবে। লম্পট পুরুষ মানুষ, বিয়ের আগে তো দেখে ভদ্রলোক মনে হয়েছিল। আনিস তার হাত ধরে সামনে এনে বসালো।
বসো, তুমি বোধহয় রেগে আছো। না, আমি ভীষণ আনন্দে আছি, হাসছি, এ দেখুন। তাসনুবা জোরপূর্বক হেসে দেখালো। আনিস বলল, তাও ভালো, তুমি তো হাসো না সহজে। কারণ আছে। কি কারণ? তাসনুবা গম্ভীর মুখে বলল, কারণ হাসলে স্মাইল লাইন পড়ে। স্মাইল লাইন পড়লে তো ভালোই, সামান্য স্মাইল লাইনের জন্য তুমি হাসবে না? হাসলে তোমাকে ভালো লাগে। থ্যাঙ্কস, চেষ্টা করব। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আমি আর বাড়ি ফিরবো না। আনিস একটু চমকালো। মানে আপনার এই ফোন, কাজ, কালিকার, বন্ধু বান্ধবের ওপরে যেদিন আমি প্রায়োরিটি পাবো সেই দিন ফিরবো। আমি এখানে থাকবো আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে যাব। টেক ইউর টাইম আনিসুজ্জামান। আনিস ফোন রেখে দিয়েছে। সর্বনাশ, এই মেয়ে তো তাকে হাড়ে জ্বালাবে। তাসনুবা সোফা থেকে উঠে চলে যাচ্ছিল। আনিস তার হাত ধরে ফেললো। চলো। তাসনুবা অবাক হলো। কোথায়? তোমাকে সময় দিতে হবে, এখনও দোকানপাট খোলা, খাওয়া দাওয়া করবে, ঘুরবে। দিনের বেলায় সময় দেয়া হচ্ছে না, অফ ডেতেও কাজ থাকে প্রচুর। চলো, রাগারাগি দূরে রাখো, এইসব সম্পর্কের জন্য ক্ষতিকর। তাসনুবা হাত ছাড়িয়ে বলল, এসব চাকরি টাকরি আমার ভালো লাগে না। সারাক্ষণ ওখানেই থাকেন আপনি, সারা দিন চলে যায় কাজে আর কাজে। আমরা ঘুরতে যাব কখন? আমার ইচ্ছে ছিল আপনার পাসপোর্ট চলে এলে বাইরে ঘুরতে যাব। আনিস তার হাত ধরে বলল, আচ্ছা যাবো এক সময়, এখন চলো, আমি আজকে ফোনে জানিয়ে দেব। চলো চলো। তাসনুবা বলল, ব্যাগ? কিছু দরকার নেই। শায়না খাওয়া দাওয়া সেরে ফিরে এসে দেখলো কেউ নেই, ঘরটা ফাঁকা। এরা সবাই গেল কোথায়? বাবুকে কোথায় নিয়ে গেলে একটু দেখবেন? তাজদার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ঘুরছে, তুমিও যাবে নাকি? শায়না ক্লান্ত হয়ে বলল, নো, ঘুম পাচ্ছে আমার, আমি শুয়ে পড়ছি। আপনি আপনার মেয়েকে নিয়ে আসবেন। গুড নাইট। বলেই সে আর পেছনে তাকালো না, ধীর পায়ে হেঁটে ঘরের দিকে চলে গেল। তাজদার বিরক্ত স্বরে বলল, আমি এখন ওদের কোথায় খুঁজতে যাব? আবারও ঝড় বৃষ্টি নামতে পারে। হুট করে চলে গেল কোথায়? নিচেই তো আছে ওরা, খুঁজে দেখুন। তাজদার পায়চারি করতে করতে ফোন দিয়ে যাচ্ছে তৌসিফ আর শাওনকে। তৌসিফ ফোন রিসিভ করে বলল, আমরা সবাই একসাথে আছি, বৃষ্টি নামার আগে ফিরে যাব। তুই সান্নাকে নিয়ে আসতে পারো চাইলে। আমরা এখন ফিরছি না। বাবু হাসি খুশি আছে, কাঁদছে না। তাজদার বলল, বাতাস বইছে, হালকা। ও ঠান্ডা লাগতে পারে। লাগবে না, সারাক্ষণ মেয়েকে ঘরের ভিতরে বসিয়ে রাখবে নাকি? তুমি চলে গেলে তোমার মেয়ে গোটা পাড়ায় টনটন করে সবার কোলে ঘোরাঘুরি করে। তুমি ঘুমাও। তৌসিফ ফোন রেখে দিল। তাজদার কিছুক্ষণ সোফায় বসে রইল। বাবা, চাচা, বড় মামা শেষে রায়হানের সাথে কথা বলে ঘরে গেল। দরজায় খিল দিয়ে দেখলো শায়না ঘুমিয়ে পড়েছে। কাজবাজ রান্নাবান্নার পর সে ক্লান্ত, ঘুমটা জরুরি। বৃষ্টি হওয়ায় ঠান্ডা লাগছে বেশ। সে শায়নার গায়ে লেপ টেনে দিয়ে কিছুক্ষণ পা টেনে পিঠের নিচে বালিশ দিয়ে বসে রইল। ঘুম আসছে না, নানান দুশ্চিন্তা মাথায় খেলা করছে। শায়না এখানে একা একা থাকতে পারবে কিনা? নুভা থাকবে শোরুমে। তিতলির উপর এখনো ভরসা করা যায় না। পরক্ষণে মনে পড়লে শাহিদা বেগমের কথা। তিনি আসবেন কাল, মেয়ের সাথে কিছুদিন থাকবেন। সবাই আশ্বাস দিয়েছে চিন্তা না করতে, সবাই আছে। মা মেয়েকে দেখে শুনে রাখবে। সে পিঠের নিচ থেকে বালিশটা টেনে বের করে মাথার নিচে হাত গুজে শুয়ে রইল। ঘরের আলো নিভে এসেছে, চারিপাশটা ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। সে ভাবলো আম্মুকে একবার কল দেবে কিনা। ফোনটা হাতে নিল, ডায়াল করার আগ মুহূর্তে থেমে গেল। ফোনটা আবারও রেখে দিল। কিছুক্ষণ পর শায়না নীরবে এগিয়ে এসে তার বুকের উপর মাথা রাখলো। তাজদার এর বাহুর বেষ্টনীতে নিজেকে গুজে নিতে নিতে সে অস্ফুট স্বরে কি যেন বলল, বোঝা গেল না। তাজদার আলতো করে তার কপালে চুমু এঁকে চোখ বন্ধ করলো। মাঝরাতে স্বপ্ন দেখলো লন্ডনের এয়ারপোর্টে শায়না নামছে তাজনাহাকে কোলে নিয়ে। আর সে দাঁড়িয়ে আছে একটু দূরে তাদের অপেক্ষায়। শায়না তাকে দেখা মাত্রই হাসছে, বাবুও হাত নাড়ছে। ড্রয়িং রুমে তৌসিফ তিতলির গলার আওয়াজ শুনে চোখ ছুটে গেল। সে দরজা খুলে বেরিয়ে এসে ঘুমন্ত বাবুকে কোলে নিয়ে ঘরে এলো। বুকের সাথে জড়িয়ে ধরে রেখে কিছুক্ষণ হেঁটে হেঁটে ছোট্ট গাল কপালে আদরে ভরিয়ে দিল। তারপর কটে শুয়ে দিয়ে শায়নাকে ডাকলো। শায়না ঘুম জড়ানো চোখে বলল, কি হলো? একটা স্বপ্ন দেখছি মমতাজ, তাকাও। আরেকটা বিয়ে করেছেন? জানি আমি। তাজদার আর কিছু বলল না। ভীষণ রেগে গেছে সে। তাকে কি মনে করে এই মেয়ে? তার এত আদুরে বউ থাকতে সে আবার বিয়ে করবে কোন দুঃখে? শায়না প্রায় অনেকক্ষণ পর চোখ মেলতেই দেখলো মেয়ে হাত পা নেড়ে খেলছে আর তার বাবা ঘুমিয়ে। মাথাটা কাত হয়ে আছে। সে ধীরে ধীরে আলতো হাতে মাথাটা বালিশে তুলে দিয়ে কপালে চুম্বন করলো। তাজদার আচমকা বুকে হাত ভাঁজ করে পাশ ফিরে শুয়ে পড়লো। শায়না তার বাহুতে থুতনি ঠেকিয়ে বলল, জেগে থেকে আদর নেওয়া হচ্ছে? সে তাজদারের চুলে হাত গলিয়ে দিল। স্বপ্নে কি দেখলেন বাবু মশাই? এমা ঘুমিয়ে পড়েছে নাকি? আমি ঘুমাচ্ছি,
নো ডিস্টার্ব। সে শায়নাকে সরিয়ে দিতে চাইল। শায়না তাকে শক্ত হাতে ফিরিয়ে এনে তার বুকের উপর শুয়ে আঙ্গুল দিয়ে মুখে আঁকিবুকি করতে করতে বলল, স্বপ্নে নিশ্চয়ই দেখেছেন আমার কোমরে চিমটি কাটলেন, গাল ছিঁড়ে দিচ্ছেন, অসভ্য লোক। বলতে না বলতেই শায়না নিজের কোমরে বেশ জোরে একটা চিমটি টের পেল। ফলস্বরূপ ভীষণ রেগে মেগে সে তাজদার সিদ্দিকীর গালে কামড় বসিয়ে দিল। তারপর সরে গিয়ে কোমরে হাত বুলাতে বুলাতে বলল, উফ, পুরুষ মানুষ কিভাবে এত জোরে চিমটি কাটে? এসব তো মেয়ে মানুষের কাজ। তাজদার ফোনের স্ক্রিনে নিজের চেহারা দেখতে লাগলো, তারপর শায়নার দিকে চেয়ে বলল, দাঁত 32টার মধ্যে 20-25টা বসিয়ে দিয়েছে। এই মুখ নিয়ে আমি লন্ডন ফিরবো কি করে? মানুষ কি বলবে? মাত্র 25? তাহলে তো 32টা দাঁত বসানো জরুরি। সে তাজদারের দিকে তেড়ে এলো। তাজদার বালিশ দিয়ে ধমাধম মারল তাকে। শায়না তার বালিশ তুলে তাকে দ্বিগুণ মারল। বালিশ চোরাচুরি হতে গিয়ে যখন তাজনা কেঁদে উঠল, তখন দুজনকে শান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। শায়না ধীরে ধীরে মাথা তুলে এক চোখ মাঝে মধ্যে খুলে খুলে দেখছে তাজনা আর কাচ্ছে কিনা। তাজদারও এক চোখ খুলতে শায়নার সাথে চোখাচোখি হয়ে গেল। সাথে সাথে দুজনে একসাথে হেসে উঠল। শায়না হাত ছুটতে ছুটতে তার গলা জড়িয়ে ধরল। তাজদার সিদ্দিকী তখনই তার গালে ঠোঁট চেপে ধরে বলল, কাল থেকে আর পাবে না, স্টক আউট। পরদিন সন্ধ্যায় তাজদার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এয়ারপোর্টে রওশনারাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে রায়হান। শেষ পর্যন্ত সে সফল হয়েছে। তাজদার পুরোটা সময় মন খারাপ করে বসেছিল গাড়িতে। এইবারের যাত্রাটা সবচেয়ে জঘন্য। তবে শেষ মুহূর্তে মাকে এয়ারপোর্টে দেখে সে কিছুটা স্তব্ধ হয়ে গেল। খুশি হলেও তা প্রকাশ করলো না। রওশনারা বেশিক্ষণ ছেলের দিকে চেয়ে থাকতে পারলেন না। চোখের পাতা কাঁপছে। সবার ইশারায় তাজদার নিজেই গেল মায়ের কাছে, সালাম করে বলল, এলাম। রওশনারা ভেবেছেন সে বলবে তার বউ বাচ্চাকে দেখে রাখতে, কিন্তু সে তা বলল না। শুধু এটুকু বলল, আপনার রাগ পড়লে নাতনিকে গিয়ে দেখে আসবেন। কিছুদিন পর হয়তো দাদা দাদু ডাক শিখবে। আসি তবে। রওশনারা বোরখার অন্যায় নিজের চোখ দুটো আলতোভাবে চেপে ধরলেন। তাজ, দাঁড়াও। তাজদার থেমে গেল। রওশনারা চোখের কোণটা মুছতে মুছতে নিজের ব্যাগ খুলে কিছু খুচরো 1000 টাকার নোট বের করে দিলেন। এই বয়সে এই অবস্থায় এসব টাকা তাজদারের কোনো প্রয়োজন নেই। তবুও ছোটবেলা থেকে মা যেমন করে দিয়ে আসছেন আজও তেমন করেই দিলেন। আর তাজদার এইবারও নিল। মায়েদের কাছে ছেলেরা কোনোদিনও বড় হয় না, আর মায়ের হাতের খুচরো টাকা সন্তানের কাছে কখনোই অপ্রয়োজনীয় হয়ে ওঠে না। টাকাগুলো নিয়ে সে নিজের হাতের মুঠোর দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পকেটে ভরে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। আম্মু। রওশন তার ডাকে হু হু করে কেঁদে উঠলেন। এইবার শক্ত করে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে ছেলের মাথায় চুমু খেলেন। তাজদার মায়ের হাত নিয়ে চোখে ছুঁয়ে বলল, সরি, আমি এবার দেরিতে ফিরবো। তাজনা আর ওর মাকে যত্ন করে পাঠিয়ে দিবেন ফাইনাল পরীক্ষার পর। আমি তিতলির বিয়ের সময় আসবো ইনশাল্লাহ। ঘুম থেকে ওঠার পর থেকে তাসনুবার মুখ আষাঢ়ের আকাশের মতো থমথমে। আনিস শুরুতে ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু না দেখার ভান করে বসে আছে। তাসনুবার মেজাজ মর্জির কোনো ঠিক নেই। তার খুশি হওয়া আর অমাবস্যার চাঁদ দেখা দুটোই বিরল ঘটনা। মন খুব ভালো থাকলেও সে হাসে না, যেন হাসলে ট্যাক্স দিতে হবে। আজ অবশ্য চেহারায় বিষণ্ণতা নেই, তবে রাগের একটা কড়া আস্তর পড়ে আছে। আনিস মনে মনে কারণ হাতড়ালো, কিন্তু ঝগড়া করার মতো কোনো লাক্সই সূত্র সে খুঁজে পেল না। এই মুহূর্তে আগ বাড়িয়ে কী হয়েছে জিজ্ঞাসা করা মানেই বিপদকে দাওয়াত দিয়ে আনা। তখন সে এমন সব কাণ্ড কারখানার দায় তার উপর চাপাতে শুরু করবে যা আনিস দুঃস্বপ্নেও ভাবেনি। সে চুপচাপ তাসনুবাকে লক্ষ্য করতে লাগলো। না, রাগী অবস্থায় তাসনুবাকে মন্দ লাগে না। রাগী চেহারায়ও তাকে যথেষ্ট নিষ্পাপ দেখাচ্ছে এই মুহূর্তে। সেটাই আনিসের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একে আসলে রাগ বলা ঠিক হবে না। রাগ আর অভিমানের মাঝে একটা সূক্ষ্ম সুতোর মতো তফাৎ আছে। মেয়েরা যখন খুব কাছের মানুষের উপর অধিকার নিয়ে মন খারাপ করে, তখন সেটা হয়ে যায় অভিমান। রাগ করা সহজ, কিন্তু কার উপর অভিমান করার জন্য তাকে অনেক বেশি ভালোবাসতে হয়। তাসনুবা কিছুক্ষণ পরেই ঘর থেকে বেরিয়ে গেল। মন ভালো থাকলে কিছু একটা বলতো, কিন্তু আজ কিছু বলল না। শাহিদা বেগমের গলা শোনা যাচ্ছে। সকালের নাস্তা তৈরি। আনিসকে এখনই খেয়ে দিয়ে অফিসের জন্য দৌড় দিতে হবে, কিন্তু তার আগে তাসনুবার রহস্যময়ী রাগের উৎসটা বের করা দরকার। সমস্যা হলো আজ সব কিছুতেই বড্ড দেরি হয়ে গেছে। সে বিছানায় বসে মোজা পড়ছে। সে সচরাচর খেয়ে দিয়ে একদম শেষ মুহূর্তে মোজা পড়ে। আজ নিয়মটা ভেঙে গেছে। তাসনুবা কিছুক্ষণ পর দরজার চৌকাঠে এসে দাঁড়ালো। বুকে হাত ভাঁজ করে সে কঠিন দৃষ্টিতে তার মোজা পরা দেখছে। আনিস একটু অস্বস্তিতে পড়ল। খেয়াল করলো তাসনুবার মেজাজ খারাপ হওয়ার কারণে তার নিজের ভেতরে গোছানো ভাবটা ওলটপালট হয়ে গেছে, অথচ সকালবেলা সে একদম টিপটাপ থাকে। একটা সুতো এদিক সেদিক হওয়ার জন্য। অফিস থেকে ফেরার পর সে হয়তো একটু আলুথালু থাকে, কিন্তু যাওয়ার আগে সে অন্য একটা মানুষ। অথচ আজ বের হওয়ার আগে সে অগোছালো হয়ে পড়েছে। জুনুন আরার এই নিষ্পাপ রাগী মুখটা তার রুটিনের 12টা বাজিয়ে দিচ্ছে। সে মোজা পরা থামিয়ে একবার তাসনুবার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে এখন যুদ্ধের আগাম সংকেত। আনিস প্রস্তুতি নিয়ে মনে মনে বলল, যুদ্ধ শুরু হতে যাচ্ছে এবং আমি যথারীতি নিরস্ত্র। যুদ্ধের প্রথম গোলাটা দাগলো তাসনুবা। গলাটা বেশ সপ্তমে চড়িয়ে এসে বলল, আর কতবার ডাকলে আপনার কানে যাবে?
আপনি কি এখন কানেও কম শুনছেন? আনিস চমকে মাথা তুলল। মিসেস যে কখন দরজার সামনে থেকে ভেতরে চলে এসেছেন সে টেরই পায়নি। অপরাধীর মতো বলল, যাচ্ছি। কখন? যখন সব বরফ হয়ে যাবে তখন? না, এই তো এখনই। তাসনুভা একটা নিঃশ্বাস ফেলে বলল, আর যেতে হবে না, আমি এখানে নিয়ে আসছি। আনিস আর দ্বিরুক্তি করলো না, মনে মনে সে খুশি হলো। ডাইনিং টেবিলে বসে সবার সামনে জেরা যেত না। এখানে অন্তত কথা বলার জন্য কিছুটা নিরিবিলি সময় পাওয়া যাবে। খানিক বাদে তাসনুভা ট্রে হাতে ঘরে ঢুকলো। এখানে অন্তত কথা বলার জন্য কিছুটা নিরিবিলি সময় পাওয়া যাবে। খানিক বাদে তাসনুভা ট্রে হাতে ঘরে ঢুকলো। তার বুকের উপর চওড়া করে মেলানো ওড়নার এক কোণা মেঝের ধুলো ছুঁয়ে গড়াগড়ি খাচ্ছে। আনিস আলতো করে ওড়নাটা তুলে তার কাঁধে তুলে দিল। নিচু গলায় জিজ্ঞাসা করলো, তুমি কি কোনো কারণে রেগে আছো? তাসনুভা ট্রেটা টেবিলের উপর সশব্দে নামিয়ে রেখে বলল, না। আনিস একটা স্বস্তি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, বাঁচা গেল। তুমিও বসো, একসাথে খাই। তাসনুভা গুমোট মুখে বলল, একসাথে খাবো বলেই এখানে এনেছি, একা খাওয়ার শখ আমার নেই। আনিস তখনও বিছানায় বসে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবলো, আজ আর মোজা পরা হবে না। নিয়ম যখন একবার ভেঙেই গেছে তবে পুরোটা ভাঙাই ভালো। সে ধীরে ধীরে মোজা জোড়া খুলে ফেললো। তাসনুভা আর চোখে দেখলো, কিন্তু কিছু বলল না, শুধু ঠান্ডা গলায় নির্দেশ দিল, খাওয়া শুরু করার আগে হাতটা স্যানিটাইজ করে নিন। হাত না ধুয়ে খাবার খেতে বসবেন না। আনিস বাধ্য ছেলের মতো হাত ধুয়ে এলো। ছোট টেবিলটায় তারা মুখোমুখি বসলো। দুজনের মাঝখানে ধোয়া ওঠা চায়ের কাপ, লাল আটার পাউরুটি, ফ্রুটস জেলি, সেদ্ধ ডিম আর কলা। তাসনুভা সাধারণত সকালে খুব অল্প স্বাস্থ্যকর খাবারই খায়, তবে আজ ঘরোয়া আয়োজনে যা আছে তারা তাই নিয়ে বসেছে, কোনো বাড়তি আড়ম্বর নেই। তাসনুভা পাউরুটিতে জেলি মাখাতে মাখাতে একবার আনিসের দিকে তাকালো। আলতো করে পাউরুটি আনিসের দিকে বাড়িয়ে দিল। আনিস পাউরুটিটা নিল। জেলি মাখানো পাউরুটি দেখতে বেশ সুন্দর, অনেকটা শরতের মেঘের উপর সূর্যাস্তের রঙের মতো। কিন্তু আনিসের মাথায় এখন মেঘ বৃষ্টির চিন্তা। আজ আকাশের অবস্থা ভালো না। সে পাউরুটিতে একটা কামড় দিয়ে নরম গলায় বলল, রাগের কারণটা যদি দয়া করে একটু জানাতে তাহলে আমার অফিস যাত্রাটা বেশ নির্জমাট হতো। মনটা খচখচ করছে। তাসনুভা চায়ের কাপে চুমুক দিল। ধোয়া ওঠা চায়ের আড়ালে তার মুখটা খানিকক্ষণ অস্পষ্ট হয়ে রইল। তারপর সে নিস্পৃহ গলায় বলল, রাগ করার জন্য কি সবসময় কারণ লাগে? কারণ ছাড়া কি রাগ করা যায় না? আনিস একটু থতমত খেলো। এই ধরনের তর্কে জেতা অসম্ভব, তাই সে শান্ত স্বরে বলল, অবশ্যই যায়, তবে কারণটা জানা থাকলে সমাধান খোঁজা সহজ হয়। তাসনুভা এবার তার সে বড় বড় চোখ তুলে তার দিকে তাকালো। সবকিছুর সমাধান হওয়ার দরকার নেই, কিছু জিনিস অমীমাংসিত থাকাই ভালো। এই কথা আপনিই বলেন। আনিস পাউরুটির টুকরোটা মুখে দিয়ে চিবাতে চিবাতেই বলল, তুমি আমাকে দুশ্চিন্তায় ফেলে যে আনন্দটা পাও সেটা দিয়ে তোমার কি হয়? এই যে আমি এখন অফিস যাব, সারাক্ষণ মাথার ভেতর তোমার এই মুখ ভার ঘুরে বেড়াবে। কলম ধরতে গেলে মনে হবে কোথায় একটা ভুল করে ফেলেছি, ফাইল খুললে মনে হবে ফাইলে ভুল আছে। এই অস্বস্তিটা দিয়ে তোমার লাভটা কি? তাসনুভা চায়ের কাপ নামিয়ে রাখলো। চোখের কোণে একটা চিকচিকে আলো দেখা দিল। খুব শান্ত গলায় বলল, মাঝে মাঝে দুশ্চিন্তা হওয়া স্বাস্থ্যের জন্য ভালো, এতে হার্ট সচল থাকে। আনিস দীর্ঘশ্বাস ফেলল। আমার হার্ট এমনিতেই সচল, তোমার এই অজানা রাগটার চোটে সেটা এখন রীতিমতো দৌড়াচ্ছে। তাসনুভা আবার একটু নড়ে চড়ে বসলো। একটা ডিম আনিসের প্লেটে তুলে দিয়ে বলল, বেশি কথা না বলে ডিমটা খান। সেটা খাবো, কিন্তু কেন রেগে আছো সেটা বলে দাও। বলে দিলে কি হবে? হতে তো অনেক কিছুই পারে। আমি শুনতে চাই। আনিস ডিমটা মুখে দিয়ে তার দিকে চেয়ে রইল। তাসনুভা ভ্রু নাচালো, হাত ঘুরিয়ে বলল, অমনি কথা বন্ধ। আনিস পানির গ্লাস টেনে নিল, গলা ভিজিয়ে বলল, আচ্ছা, অফিস থেকে এসে বাকি কথা হবে। যেহেতু বলতে চাচ্ছ না, আমি জোরাজোরি করব না। আনিস দ্রুত হাতে খাওয়া দাওয়া শেষ করে চেয়ার ছাড়লো। ঘড়ির কাঁটা এখন তাকে তাড়া দিচ্ছে, কিন্তু মনের ভেতরের কৌতূহলটা তখনও থিতু হয়নি। অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে সে আচমকা তাসনুভার পেছনে গিয়ে দাঁড়ালো। নিচু ওর কাঁধের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রাগটা একটু ছুটি তো দিতে পারো, বেচারা আর কত খাটুনি খাটবে। তাসনুভা আস্তে করে বলল, ওকে। মাথা দিয়ে তার মাথায় একটা টোকা দিয়ে আনিস বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আনিস বেরিয়ে গেল। তাসনুভা দ্রুত পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার রাগের কারণটা ছিল, কাল রাতে সে খেয়াল করেছে আনিসুজ্জামান তার বিজনেস পেজটাতে এখনো ফলো দেননি। এই সামান্য অবহেলার জন্য তার অভিমান আকাশ ছুঁয়েছে। যদিও আনিসুজ্জামান তার সেই সূক্ষ্ম অভিমান বিন্দুমাত্র আঁচ করতে পেরেছে কিনা তা নিয়ে তার বিস্তর সন্দেহ। মন খারাপ নিয়ে ভাবতে ভাবতে অজানা এক কৌতূহলে সে মোবাইল হাতে নিয়ে আনিসুজ্জামানের আইডিতে ঢুকলো। আর ঢুকেই তার বুকটা ধক করে উঠলো। আনিসুজ্জামান তার পেজটা শেয়ার দিয়ে লিখেছে, এটা আমার বউয়ের পেজ, ভাই বন্ধুরা সবাই ফলো দিয়েন। তাজদার সিদ্দিকী কমেন্ট করেছে, অনেকে হা হা রিয়াক্ট করছে সেই মন্তব্যে। তৌসিফ কমেন্ট করেছে, বোঝা যাচ্ছে এই পোস্টের পিছনে
পাশের বাসার বাবির অনেক চোখের পানি আছে। শাওন কমেন্ট করেছে। নির্ঘাত কোনো বিশাল ঝগড়া হয়েছে, আর সেই ড্যামেজ কন্ট্রোল করতেই আনিস সাহেবের এই আকতে। ভাই আমার বেঁচে থাক। তাসনুবা ঠোঁট কামড়ে হেসে ফেললো। ঠিক তখনই নিচে তাকিয়ে দেখলো আনিস বাইক স্টার্ট দিচ্ছে। তার হাসি মুখ দেখে সে কপাল কুঁচকে চেয়ে আছে, কিছুটা বিচলিত, কিছুটা বিভ্রান্ত হয়ে। তার মানে রাগের কারণ ওটা ছিল সত্যি এই মেয়েটা পারে বটে। তাসনুবা তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জায় পড়ে গেল। নিজের এই ছেলে মানুষই ধরা পড়ে যাওয়ায় সে অপ্রস্তুত। বারান্দার গ্রিল ঘেঁষে থাকা টব থেকে একটা ফুল ছিঁড়ে সে নিচের দিকে ছুঁড়ে মারল। তারপর এক ছুটে ঘরের ভেতর চলে গেল। ফুলটা টুপ করে গিয়ে পড়লো আনিসের হেলমেটের কাছে। আনিস বাইক থামিয়ে ফুলটা হাতে নিল, ছুঁড়ে দিল, কিন্তু ফুল তো দিল। তাজদার সিদ্দিকী গম্ভীর গলায় বলল, না, আর সম্ভব না। এখানে একটা বিয়ে আমাকে করতেই হবে। প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখলাম একটা মাত্র বউ নিয়ে সুখী হওয়া অসম্ভব ব্যাপার। বিজ্ঞানের সূত্র মতে ইম্পসিবল। জীবনে বৈচিত্র্য দরকার। ওপাশ থেকে বিন্দুমাত্র বিচলিত না হয়ে ঝরঝরে গলায় জবাব এলো, বিয়ে যখন করবেনই তখন কিছু জরুরি আলাপ সেরে নি। বাংলাদেশ থেকে কি আমি বেনারসি পাঠিয়ে দেব? দাদুর দেয়া গয়নাগুলো কি আলমারিতে তোলা আছে? বেশ পুরনো গয়না, খাঁটি সোনা আছে ওতে। ওগুলো পাঠিয়ে দিচ্ছি। নতুন করে সোনা দানা কেনার কোনো দরকার নেই। হাদিস তসরুফে আছে, বিয়েতে যত কম খরচ বরকত তত বেশি। কি বলেন? আপনার দ্বিতীয় বউয়ের জন্য দোয়া রইল। হ্যাঁ। তাজদার কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাগটা ফেটে বের হওয়ার কথা, কিন্তু অদ্ভুত কারণে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মানুষের রাগ কি বাষ্পীভূত হয়ে মেঘ হতে পারে? না, এরকম একটা বেঈমান বউ ঘরে ঘরে থাকা দরকার। সে কেন একা একা এই আগুনে পুড়ে খাক হবে? সবার পোড়া উচিত। এমন আনন্দময় মরক সারা দেশে ছড়িয়ে পড়া প্রয়োজন, ভীষণ প্রয়োজন। সায়না বুকের নিচে বালিশ রেখে বিছানায় শুয়ে পা নাড়াতে নাড়াতে বলল, আমার সতীনকে আমি কে দেব তার লিস্ট আমি তৈরি করে দুপুরের মধ্যেই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কথা দিচ্ছি আমি খুব ভালো একজন সতীন হব। তাজদার রেগে বলল, তুই ওইটাই পারবি। আম্মা আমাকে একটা বেয়াদবের সাথে বিয়ে দিয়েছে আম্মা। তুই আমাকে আর ফোন দিবি না বেঈমান। সায়না হেসে হেসে বলল, সতীন আসার পর দেব না, সতীন আসার আগেই তো দিতেই পারি। না দিবি না। দেব সতীন। আর একবার সতীন সতীন করলে দেশে এসে গলা টিপি ধরবো। সায়না হেসে উঠল আরো জোরে। ভাদ্র মাসে কুকুর পাগল হয়, শ্রাবণ মাসে কি মহিষও পাগল হয় নাকি? এই এই বেঈমান মহিষ কাকে বলছো? মহিষ কি? না না, যে গাপুস গুপুস করে মহিষের মাংস খায় গপাগপ গপাগপ করে। তোমার মনে এত ফুর্তি কিসের? আমি তো দেশে নেই। বলবো? তো বলবি না? তুই তো করে কেন করছেন তাজদার সাহেব? তোকে ভালো কথা বললে তুই শুনিস? তুইও তো শুনিসনি। তাজদার চুপ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গেছে। সায়না বলল, আমি ঠিক করেছি যে আমাকে যে তুই তুকারি করবে আমিও তাকে তুই তুকারি করব। বাজে কথা বাদ দে। দিলাম, মনে এত ফুর্তি কেন বলি? তাজদার সিদ্দিকী আর কিছু বলল না। গোয়ারটাকে সর্বোচ্চ রাগিয়ে দেওয়ার মিশনে নেমেছে। সায়না বলল, আজ বহুদিন পর মেসেঞ্জারে গেলাম, একজন মেসেজ দিল, ভাবি আপনার স্বামী কি বিদেশে? আপনি কি একাকিত্ব বোধ করছেন? একা একা সময় না কাটলে? সাথে সাথে ওপাশটা গর্জে উঠল, থামো, ওই আইডির লিঙ্ক দাও। পুরোটা শুনুন। না, শুনতে চাই না। আরে শুনুন, আমাকে বলল। তুই বেঈমান, লিঙ্ক দিবি কি না? সায়না গজগজ করে বলল, আস্ত একটা বেয়াদব গোয়ারের সাথে আমার মতো ভালো ভোলাভালা মেয়ের বিয়ে দিয়েছে সবাই মিলে। জীবনেও কাউকে মাফ দেব না আমি। তাজদার ফোন কেটে দিয়েছে, মেসেজ দিয়েছে, লিঙ্ক কোথায়? হোয়াটস লিঙ্গো? সায়না পেট চেপে ধরে উচ্চস্বরে হাসছে, চোখে পানি চলে এসেছে হাসতে হাসতে। লিঙ্ক বলেছি। সাবধানে টাইপ করা উচিত। আর মাত্র 6 মাস। তুই আয় আমার কাছে, তারপর তোর কি অবস্থা করি দেখ। ডিম দেবেন, আমি ছানা ফুটাবো, এই আর কি। আর কোনো রিপ্লাই করলো না। সায়না বিছানায় শুয়ে হাসছে। তাজনা তার মাকে অবাক চোখে দেখছে। মা এভাবে হাসছে কেন? ঘন্টা দুয়েক পর হুট করেই মেসেজ এলো, ওই ভেড়ার আইডি খেয়ে দিয়েছে। একাকিতের প্রীতি আর কার কার সাথে চলে সেটা দেখার জন্য তোর আইডি আপাতত আমার কাছে। বেস্ট অফ লাক, সি ইউ ইন লন্ডন। বাকি এইসব তখন সশরীরে বসে হবে। সায়না বিচলিত, বিস্ময়হত। পাশের বাসার এসব বেয়াদবকে বিয়ে করে ভাগ্যিস ইজ্জত সম্মান বাঁচিয়েছে সে, নইলে একে বিয়ে করতো কে? ভাইয়ে ভাইয়ে ভাইয়ে। ব্যাং লাফ দিয়ে তৌসিফের সামনে এসে পড়লো তিতলি। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি গান গাইবে আর আমি দুলে দুলে নাচবো, শাওন ভাই ভিডিও করবে। আমি এক্ষুনি শাওন ভাইকে ডাকছি, ভাবিদেরও ডাকছি। তৌসিফ গিটারটা তার হাত থেকে নিয়ে বলল, কিন্তু আমি তো গান জানি না। তিতলি বলল, জানি, কিন্তু সবাই না থাকলে তখন
ভালোই জানো। তখন এখন কেউ নেই। সবাই আসার আগে একটা গান করো। কোন গানটা? মন বোঝে না। তৌসিফ হতাশ হয়ে বলল। মনে পড়ছে না পুরোটা। তিতলি তার মাথায় গুঁতা দিয়ে বলল, যেটা মনে পড়ে সেটাই গানা ভাই। আচ্ছা, রোজ বিকেলে আতো ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিকশায় চলে, বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা। তিতলি ধেই ধেই করে আপন মনেই নেচে যাচ্ছিল। তখনই শাওন ধপাস করে ছাদের দরজা ঠেলে ঢুকলো। কপালে 3টা ভাঁজ। সে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল কাঁপিয়ে বলে উঠল, সর্বনাশ, মহা সর্বনাশ। তৌসিফ আরামকে দাঁড়ায় আধা শোয়া হয়ে গান গাইছিল। ধরফরিয়ে উঠে বলল, কি হলো? তাজদা কি স্টোরি চেয়েছে একবার দেখ। এই ভর সন্ধ্যায় এত বিরহ কিসের? তৌসিফ অনিচ্ছা সত্ত্বেও মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে ফুটে উঠল নীলচে পাহাড়ে চূড়ায় একা একা দাঁড়িয়ে আছে তাজদার সিদ্দিকী। দৃষ্টি দিগন্তের ওপারে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? তৌসিফ আর শাওন গভীর মনোযোগ দিয়ে স্টোরিটা দেখছে। তখনই হাসতে হাসতে উদয় হলো শায়না, তার কোলে তাজনা। মা মেয়ের হাসির দমকে সবাই চমকে তাকালো। শাওন আর তৌসিফ একে অপরের দিকে তাকালো। তাদের আর বুঝতে বাকি রইল না তাজদার সিদ্দিকী বিলেতে বসে কেন এমন বিচিত্র নাটকের মঞ্চ সাজিয়েছেন। এই গান কার জন্য আর এই বিচার কার কাছে চাওয়া হচ্ছে সেটা দিবালোকের মতো পরিষ্কার। দুইটা মানুষ মাইলের পর মাইলের দূরে থেকেও কিভাবে এত ঝগড়া করতে পারে সেটা তারা বুঝতে পারছে না। আনোয়ারা বেগম নাতির সাথে কথা বলতে বসেছেন। পুত্রবধূ রসনারা তার নাতি বউকে বাড়ি নিয়ে আসার পর তিনি বেশ খোশ মেজাজে আছেন। ভিডিও কলে তাজদার সিদ্দিকী কিছু একটা চিবোচ্ছে, পাশাপাশি নিজের কাজও করে যাচ্ছে। তিনি বললেন, দাদু ভাই, দূরে থাকলে শুনেছি মোহব্বত বাড়ে, তোমাদের কি কমছে নাকি? শুনলাম দুজন আবার ঝগড়া করেছো। বেইমানটা এইসব বলেছে? না, কিন্তু ঝগড়া কি নিয়ে? আর বেঈমান আবার কেমন ডাক? তাজদার গুমোট চেহারায় বলল, ওকে জিজ্ঞাসা করো। এত রাগ কেন? এমনি। এমনি আবার কি? দূরে থেকে অত ঝগড়া করতে আছে বুঝি? পাশে শায়না চুপটি করে বসে আছে। ক্যামেরা তার দিকে ঘুরলে সে তাজদারকে জিওবা বের করে দেখাচ্ছে। তাজদার বলল, দূরে আছি বলেই তো ঝগড়া করিস। কাছে এলে করবে না বলছো? তাজদার বিরক্ত, মহাবিরক্ত। ওটা আবার বলে দিতে হয়? দূরে থাকলেই ঝগড়া হয় আর কাছে এলে শুধু ভালোবাসাবাসি হয়। ননসেন্স, কেউ বোঝে না সেটা, তার গাধিটাও না।